ক্যাপটিভ পোর্টাল আমরা যখন এপি কনফিগার করি ওয়াইফাই এর অ্যাক্সেস দিই তখন এপির ভিতরে আমাদের এই ক্যাপটিভ পোর্টালটা আমরা ডিপ্লয় করতে পারি হটস্পট ম্যানেজমেন্টের জন্য। যখন একটা অথেন্টিকেট করছে তখন আপনার এই মাঝখানে ওয়ালটা সরে যাচ্ছে এবং আপনি 000 রাউট বা ডিফল্ট রাউট যেটা, এটা কি আপনার ডিফল্ট রাউট না? 000 টা ডিফল্ট রাউটে তখন আপনি অ্যাক্সেসটা পাচ্ছেন। এই হটস্পট আপনারা মাইক্রোটিকেও ডিপ্লয় করতে পারেন এবং বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন দেশের প্যাকেজ দেখে থাকবেন যে আমরা যে ডেটাগুলো ইউজ করি, হ্যাঁ আমরা ডেটাগুলো ইউজ করি, ডেটাগুলোর প্যাকেজ কেমন থাকে? 15 GB 7 days, পেমেন্ট হচ্ছে 175 টাকা করে নিলাম, এরকম একটা প্যাকেজ আমাদের থাকে। এখানে আমার লিমিটটা থাকতেছে কোথায় কোথায়? একটা লিমিট থাকতেছে আমার টোটাল ব্যান্ডউইথ ইউজেস, রাইট? এখানে ব্যান্ডউইথ ইউজেস আমার লিমিট থাকতেছে, আরেকটা লিমিট থাকতেছে আরেকটা লিমিট আছে কোথায়? আমার টাইম লিমিট থাকতেছে। এবং এইগুলোর এগেইনস্টে আমরা কি জেনারেট করতে পারতেছি? এগুলোর এগেইনস্টে আমরা জেনারেট করতে পারতেছি ভাউচার। ভাউচারের নাম শুনছেন? মানে এতে নাকি ভাউচার। এই ভাউচারগুলো কি? ভাউচারে কি থাকে? একটা কুপন কোড বা কোনো কিছু একটা থাকে, কোড থাকে। সো আপনার এখানে এইরকম করে কাস্টম প্যাকেজও মাইক্রোটিক দিয়ে বানানো যায়। বিশেষ করে আমাদের এশিয়ার ভিতরে ভ্রমণের জন্য জনপ্রিয় যে কান্ট্রিগুলো আছে, লাইক মালয়েশিয়া, ব্যাংকক, মানে থাইল্যান্ড যেগুলো আছে, এখানে যে রেস্তোরাঁগুলো আছে এই রেস্তোরাঁগুলো প্রচুর পরিমাণে হটস্পট সেল করে এবং এখানে মেইন ডিপ্লয়মেন্টটাই হয় মাইক্রোটিক বেসড। ওরা প্যাকেজ বানায় রাইট। কেন ওরা আনলিমিটেড তো দিতেই পারে, কিন্তু এবং এই জিনিসটা আরেকটা জায়গায় ইউজ হয়, সেটা হচ্ছে শেয়ারড স্পেসের কনসেপ্ট যেটা আছে। আপনি আপনার টিম নিয়ে একটা জায়গায়, মনে করেন আপনি থাকেন ইউএসএ, তো অনেক বড় একটা কান্ট্রি, রাইট? সো ইউএসএর ক্ষেত্রে অনেকে দেখা যায় কি আপনি হয়তো একটা প্রজেক্ট হুক আপ করছেন মায়ামিতে, আপনার ফিজিক্যাল অফিস ডালাসে, মায়ামিতে আপনার টিম গিয়ে কোথায় বসবে? গাছতলায় না হোটেলে? গাছতলায় বসে আসলে ইনওয়ার্ক হবে না। সো ইউ হ্যাভ টু রেন্ট এ অফিস। ওই অফিসে আপনি যাবেন, প্লাগ এন্ড প্লে সব আপনার ডিভাইস থাকবে এবং যখনই আপনি অথেন্টিকেটেড হয়ে যাবেন, ভাউচার কুপন কোড পেয়ে যাবেন, তখনই আপনি এই নির্দিষ্ট টাকার বিনিময়ে, পেমেন্টের বিনিময়ে ইন্টারনেট এবং ডিভাইসগুলো ইউজ করতে পারবেন। একটা কোম্পানি মনে করেন সে ব্যান্ডউইথ কিনে রাখছে আপনার 150 MBPS, তার ডিফারেন্ট টায়ারের কাস্টমার আছে। কোনো কাস্টমার প্রিমিয়াম টায়ারের, কোনো কাস্টমার নর্মাল টায়ারের, কোনো কাস্টমার রেগুলার মানে বিলো এভারেজ টায়ারের। সেই ক্ষেত্রে সে কি সবাই কি আপনার হচ্ছে এটা সেমটা পাবে? ইনফ্যাক্ট এখানে যেমন ডেটা লিমিট করতেছি, এরকম আপনি চাইলে এটা স্পিডটাও লিমিট করতে পারবেন। স্পিডটাও লিমিট করতে পারবেন। এটা হচ্ছে হটস্পট। সো হটস্পটে আবার আমরা দেখি এখন গ্রামীণ ফোনের ফিচার আসছে যে নিজের কাস্টমাইজ কত জিবি দিব, ওইটা হচ্ছে গ্রামীণ ফোনের, ওইটা তো আসলে হটস্পট না। হটস্পট হচ্ছে আমরা যদি নেটওয়ার্ক বনানীতে আমাদের যখন ক্যাম্পাস ছিল তখন কিন্তু আমরা নেটওয়ার্ক পাই, আমরা বিভিন্ন জায়গায় হটস্পট কি করছে, ডিপ্লয় করছে। ওইখানে মোবাইল নাম্বার দিয়ে একটা ওটিপি আসে, ওটিপিটা সেন্ড করলে অথেন্টিকেট হয় আমরা। সো এই জিনিসটা টোটালটা ক্লিয়ার হবেন আপনারা যখন ল্যাব করবেন। হটস্পট ক্লিয়ার হওয়ার জন্য আপনার ল্যাব করতে হবে, ঠিক আছে? এর ওয়াল গার্ডেন আর ক্যাপটিভ পোর্টাল কি সেম কথা? কোনটা? ওয়াল গার্ডেন আর ক্যাপটিভ? না না না, ক্যাপটিভ পোর্টালটা হচ্ছে এমন একটা পোর্টাল যেখান থেকে আপনার এই যে মানে আইডিটা নিচ্ছে, পাসওয়ার্ডটা নিচ্ছে, বা রুমের ক্ষেত্রে যেখানে আপনি অথেন্টিকেশনটা করতেছেন যে পোর্টালের থ্রুতে, সেটা হচ্ছে আপনার ক্যাপটিভ পোর্টাল। আর ওয়াল গার্ডেন মানে অ্যালাউড যে আইপিগুলো আছে,
যেমন নর্থ সাউথের ক্ষেত্রে আপনি হয়তো নর্থ সাউথের নিজেদের ওয়েবসাইটটা দেখতে পারবেন, ওইটার আইপিটা শুধু কি করা ওয়ার্ল্ড গার্ডেনে আবার অ্যালাউ করে দেওয়া, আইপি হোয়াইট লিস্ট করে দেওয়া। ঠিক আছে, আপনারা যখন মাইক্রোটিকে করবেন তখন আরো ডিটেইলস হচ্ছে জিনিসগুলো সম্পর্কে জানতে পারবেন। আপনাদের এখানে যে ডিভাইসে ওয়াইফাই আছে সেখানে যেমন হটস্পট করতে পারবেন, আপনারা ল্যানেও হটস্পট করতে পারবেন। দ্যাটস দ্য মজা। ইউ ক্যান ডু হটস্পট সিস্টেম ইন দ্য ল্যান। সো হটস্পট যখন দেখবেন তখন আপনারা একটা সার্ভারের সাথে পরিচিত হবেন। সার্ভারটার নাম হচ্ছে রেডিয়াস সার্ভার। পার্সোনাল হটস্পট, বুঝতে পারছেন? পার্সোনাল ওটা কিন্তু টেদারিং বা হটস্পট যেটা বলেন না কেন ওটা হটস্পট, পার্সোনাল হটস্পটই নাম থাকে। সো এই যে অথেন্টিকেশনের কাজটা কোনো না কোনো সার্ভার দ্বারা তো ভ্যালিডেশন হইতে হয়, রাইট? অথেন্টিকেশন যদি না হয় তাহলে তার অ্যাক্সেস পাচ্ছেন না। এই ভ্যালিডেশনের পার্টটুকু করে থাকে রেডিয়াস সার্ভার। সো হটস্পটে যখন আপনারা ল্যাব করবেন রেডিয়াস সার্ভার এবং আদার্স সব কিছু মিলাই, ইভেন মাইক্রোটিকের যে ডিফল্ট হটস্পট সার্ভার আছে ওইটাতে আপনি ফ্রন্ট এন্ড চেঞ্জ করে আপনি আপনার নিজের মতো ফ্রন্ট এন্ড বসাইতে পারবেন। আপনার কোম্পানির লোগো থেকে শুরু করে আপনার হোটেলের পরিচিতি, শর্ট ডেসক্রিপশন আপনি নিজের মতো ওয়েবসাইট পোস্ট করতে পারবেন। বটে। সো এটা বুঝতে হলে আপনাকে মেইনলি কি করতে হবে, ল্যাব করতে হবে। আর এইগুলো ছিল জাস্ট বেসিক টার্মিনোলজি। ইটস নট দ্য হোল। হটস্পট খুবই রেয়ার একটা স্কিল বাংলাদেশিদের মধ্যে। বাংলাদেশি যারা মাইক্রোটিক জানে, হটস্পট জানে, এরকম সংখ্যা হচ্ছে খুবই হাতে গোনা, কারণ বাংলাদেশে এটা ইউজ হয় না। বাংলাদেশে ইউজ হয়, যারা ইউজ করে ওদেরকে অবশ্যই যারা কাজ করে ওদের সাথে খুবই লিমিটেড আকারে। মাইক্রোটিক ইউজ করতে পারলেও হটস্পট একটা বাংলাদেশের জন্য রেয়ার স্কিল। ওকে, সো টাস্কার এরপরে কি ছিল? হটস্পটের পরে নেটওয়ার্ক মনিটরিং। পাইছেন? হটস্পট ছিল না? আচ্ছা, এখন কয় নম্বর পর্যন্ত ক্লাস হয়েছে আপনাদের? লাস্ট 2 দিন কোনো ক্লাস হয় নাই? এরপরে কি ছিল? হটস্পট ছিল না? পিপিপিওএ ওএসপিএফ বাদ আছে, তারপরে অ্যাডভান্স রাউটিং। কারণ আমরা তো শুধু অ্যাডভান্স রাউটিং ডিফল্ট রাউটিং দেখছি, বাকিগুলো দেখি ডাইনামিক আসলে করে রাখি। এর প্লাস বাকি তাহলে পিপিপি মাইনাস হ্যাঁ ওই আরে অনলাইনে দেখেন না পিপি ওই দিন আপনি ঘুমাইতে মনে পড়ে রাত 1টার সময়, ওইটার সময় কয়টা পর্যন্ত ক্লাস চললো? 2টা পর্যন্ত। ওএসপিএফ অ্যাডভান্স রাউটিং, এটার জন্য আপনার ডাইনামিক রাউটিংটা জানা লাগবে। সো সিসকো থেকেও আপনাদের হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স অনেকেই আছে। সিসকো থেকেও ওএসপিএফ অ্যাডভান্স রাউটিং করছে, ল্যাব করছে, রাউটার অন স্কিপ এরকম কি টার্ম ছিল না এগুলো
ওইটা হচ্ছে ভিলানের ভিতরে ইন্টার ভিলান রাউটিং ওএসপি করানো হয়েছিল ওএসপিএফ এ করানো হয়েছে। ওএসপিএফ এ আমি আপনাদেরকে খুবই ঝাপসা একটা ধারণা দিতে পারি, সেটা হচ্ছে এটা একটা রাউটার, এটা একটা রাউটার, এটা একটা রাউটার। মাল্টিকাস্ট অ্যাড্রেসিং এর নাম শুনছেন আপনারা? মাল্টিকাস্ট অ্যাড্রেসিং বলছিলাম, অ্যাড্রেসিং এর যে টাইপগুলা ইউনিকাস্ট, তারপরে হচ্ছে ব্রডকাস্ট, মাল্টিকাস্ট বলছিলাম। হ্যাঁ পরীক্ষা আসছে মাল্টিকাস্ট এক্স্যাক্টলি বলা হয় না কিন্তু পরিচিত ছিল। আচ্ছা, মাল্টিকাস্ট মানে কি? মাল্টিকাস্ট বলতে একটা নির্দিষ্ট গ্রুপের জন্য আপনি কাস্টিং করতেছেন, একটা নির্দিষ্ট গ্রুপের জন্য। সো রাউটাররা নিজেদের সাথে কথা বলার জন্য আইপি অ্যাড্রেসের একটা আলাদা ব্লক ইউজ করে। 172.127 ওটা আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে লুপব্যাক অ্যাড্রেস, ওটা 127 এটা হচ্ছে লুপব্যাক অ্যাড্রেস রাউটার না। মাল্টিকাস্টে 224 বা এই টাইপের কিছু একটা অ্যাড্রেস আছে এক্স্যাক্টলি। সো রাউটাররা নিজেদের সাথে কমিউনিকেশন করে। এখন আপনি বলতে পারেন রাউটারদের আসলে নিজেদের মধ্যে কমিউনিকেশনের দরকার নেই। স্টেট আর নেটওয়ার্ক সেটা সবাই জানায় দেওয়া। এখানে যদি আপনার আরেকটা রাউটার থাকে, এটা মনে করেন R4, এটা হচ্ছে কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে ঢাকায়, এটা হচ্ছে আপনার রংপুরে, এটা হচ্ছে কুমিল্লা, এটা হচ্ছে মনে করেন কোথায়? যাত্রাবাড়ি, ঢাকার ভিতরে যাত্রাবাড়ি। এখন এই রাউটার থেকে একটা প্যাকেট যাবে, সেই প্যাকেটটা উৎপন্ন ধরে যাবে কুমিল্লা টু রংপুর পাথরে ধরে যাবে। কোনো কারণে আমার এই পাথটা ডাউন হইতে পারে, তখন দেখা যাচ্ছে এর মিডিলে আরেকটা পাথ আছে। এই পাথটা কি? এই পাথটা হচ্ছে মনে করেন নরসিংদী। এই পাথটা যদি কাটা থাকে তাহলে নরসিংদী হয়ে রাউটারটা পৌঁছাবে কার কাছে? ঢাকার কাছে, তাই না? এখন পাথটা যদি এই জায়গায় কাটা থাকে তাহলে কি এই রাউটার বুঝতে পারতেছে পাথটা কাটা কি কাটা না? তাহলে কি হবে? বাংলাদেশের ট্রাফিক সিস্টেমে রাস্তায় ঢুকবেন, ঢুকে গিয়ে দেখবেন মাঝখানে কাজ চলতেছে কিন্তু রাস্তায় ঢোকার মধ্যে কোনো ধরনের সিগন্যাল নেই। তাহলে আপনাকে কি করতে হবে? আবার ব্যাক আসতে হবে। এর থেকে এই রাউটারগুলো নিজেদের মধ্যে কমিউনিকেশন করে অলওয়েজ নিজেদের যে রাউটিং টেবিল, এই রাউটিং টেবিলটা একে অন্যের সাথে কি করে? শেয়ার করে। দ্যাটস দ্য মেইন কনসেপ্ট অফ ওএসপি, ডাইনামিক রাউটিং। ডাইনামিক রাউটিং। আর ওএসপিএফ কি? ওএসপিএফ হচ্ছে একটা প্রোটোকল। এর আপনার হচ্ছে লার্নিং ফেজ আছে, বিভিন্ন ফেজ আছে। এইগুলা আপনাদের এই মুহূর্তে দরকার নেই, কারণ এটা একটু হিসিং জিনিসগুলো বুঝতে হবে, ডেটা স্ট্রাকচার বুঝতে হবে। ডেটা স্ট্রাকচারটা বুঝলেন? আইডল টাইম ঠিক করে সবকিছু নিজেদের মধ্যে কতক্ষণ পর পর প্যাকেটটা দিবে সবাই। ঠিক আছে? সো ডাইনামিক রাউটিং। সো ডাইনামিক রাউটিং এর ক্ষেত্রে আসে অ্যাডভান্স রাউটিং। স্ট্যাটিক রাউটিং সব সময় ভালো না। কোন সময় ভালো? যখন আপনি নির্দিষ্ট, এখন স্ট্যাটিক রাউটিং বললে কি হয়? আপনি একটা পথ বলে দিচ্ছেন, এই কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথ আপনি যদি এটা স্ট্যাটিক করে দেন তাহলে এই পথ কাটা থাকলে সে কি আর পাস করতে পারবে?
কিন্তু ডাইনামিক রাউটিং যদি থাকে তাহলে আদার্স রাউটারের কাছ থেকে ইনফরমেশন নিয়ে ওদের যে রাউটিং টেবিল আছে ওই রাউটিং টেবিলের ডেটাবেসটা নিয়ে এলএসডিবি লিঙ্ক স্টেট ডেটাবেস এটার মাধ্যমে কিন্তু নিজে কি করতে পারবে রাউটিং টেবিলটা তৈরি করতে পারবে ডাইনামিক। ঠিক আছে, সো এইগুলা মূলত বড় বড় জায়গায় জিনিসগুলো হয়, যেখানে আপনার ছোট, যেখানে আপনার রাউটিং পাথি 3টা 4টা, সেখানে ডাইনামিক রাউটিং ইউজ করা। এটা হচ্ছে কিভাবে ডাইনামিক রাউটিং ইউজ করবে, প্রতিবার যখন সে এসপিএফ ক্যালকুলেশনটা চালায়, এসপিএফ অ্যালগরিদমের ক্যালকুলেশনটা চালায়, ওর কিন্তু রিসোর্স নিয়ারলি 100% এর কাছাকাছি ক্লক করে। সো আপনার তো দরকার নাই, আপনার যদি জানা থাকে এই পথে গেলে আমি পাচ্ছি, তাহলে স্ট্যাটিক। আর স্ট্যাটিক জিনিসটা অনেক বেশি সিকিউর রেদার দ্যান ডাইনামিক রাউটিং। মনে করেন এর মাঝখানে যে কোনো একটা রাউটার কি হয়ে গেছে, কম্প্রোমাইজ হয়ে গেছে, আপনি যাবেন যাত্রাবাড়ি, আপনাকে পাঠিয়ে দিচ্ছে সেই খাগড়াছড়ি, খাগড়াছড়িতে আপনারা দেখাচ্ছে যে যাত্রাবাড়ির পথ, তখন আপনি কি ভেরিফাই করতে পারবেন? পারবেন না। স্কেলেবল না, স্কেলেবল না বড় নেটওয়ার্কের ক্ষেত্রে না। যেমন আপনি বাংলাদেশ থেকে রাউট করবেন আমেরিকা, স্ট্যাটিক রাউটিং কি সম্ভব? প্রতিদিন পানির লাইনের মতো লাইন কাটতেছে। কবে শুনবেন ইঁদুরে সাবমেরিন কেবল কেটে দিয়েছে? বিএনপি সরকার ক্ষমতায় আসলে শুনবেন যে এমনি এমনি পুরো যায়নি, ইঁদুরে সাবমেরিন কেবল কেটে দিয়েছে, এরকম করবে। সো এই জিনিসটা অবশ্যই দরকার আছে, কারণ প্রতি সেকেন্ডে লাখ লাখ রাউটার ডাউন হচ্ছে, লাখ লাখ রাউটার আপ হচ্ছে। দিন শেষে হপ টু হপ আমার কানেকশনস। আপনি যদি চিন্তা করেন এখান থেকে ইউএসএতে হাওয়ার মাধ্যমে যাচ্ছে, হাওয়ার মাধ্যমে তো আমাদের কমিউনিকেশন যাচ্ছে না। অবভিয়াসলি দেয়ার ইজ এ ডিভাইস, সেটা স্যাটেলাইট হোক, অন্য কিছু হোক। স্যাটেলাইট কিন্তু রাউটার না, মনে রাখবেন এই জিনিসটা। কেবল যেমন আপনার একটা মিডিয়াম মাধ্যম, ওয়্যারলেস যেমন একটা মাধ্যম, রেডিও সিগন্যাল যেমন একটা মাধ্যম, স্যাটেলাইট ইজ এ মাধ্যম, মিডিয়াম, জাস্ট এ মিডিয়াম। এর কাজ হচ্ছে কি, এই জায়গার জিনিস ওই জায়গায় নিয়ে যাওয়া, ওই জায়গার জিনিস এই জায়গায় ট্রান্সমিট করা, ডেটাটা ট্রান্সমিট করা। কিন্তু স্যাটেলাইট কিন্তু ডেটাগুলো পড়তে পারে না। যখন আপনার রাউটারের কাছে আসে, রাউটার তখন প্যাকেটগুলো কি করে খোলে এবং খুলে ডেস্টিনেশন অনুযায়ী রিরাউট করে, মানে রাউট করে, রিডাইরেক্ট করে। আচ্ছা, অ্যাডভান্স রাউটিং এটা হচ্ছে ডাইনামিক রাউটিং এর পার্ট। সো এখন আমরা এগুলো না দেখি, আমাদের হচ্ছে এরপরে কি ছিল, নেটওয়ার্ক মনিটরিং টুলস, রাইট? টুলস নিয়ে একটা ক্লাস থাকার কথা। সো মনিটরিং টুলসের আসলে প্রয়োজনীয়তাটা কোথায়? নেটওয়ার্ক মনিটরিং টুলস আপনার কেন লাগে? মনিটরিং টুলসটা কেন লাগে? কনফিগার করতে হলে তো আমাদের কনফিগার করতে হলে যেটা লাগে সেটা আসলে আপনি এসডিএন এর কনসেপ্টে চলে যাচ্ছেন, সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিং। এটা আপনারা দেখবেন। সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিং সম্পর্কে আইডিয়া আছে আপনাদের? আচ্ছা, এখন যে আপনারা মাইক্রোটিকে কাজ করতেছেন, এটা হচ্ছে ওএস কি, রাউটার ওএস 7, রাইট? 7.8 সামথিং বেটা আলফা কোনো চ্যানেল আছে, বেটা আলফা এই চ্যানেলগুলো বুঝেন? স্টেবল ভার্সনটা এটা হচ্ছে টেস্টেড, ওকে। ডিফারেন্ট কাইন্ড অফ টেস্টিং থাকে, অনেকগুলো লেয়ারের টেস্টিং এর যখন পাস করে একটা ওএস বা একটা সফটওয়্যার, তখন সেই সফটওয়্যারটাকে আমরা বলি কি, স্টেবল সফটওয়্যার। যদিও দুনিয়াতে স্টেবল সফটওয়্যার বলে কিছু নাই। ওএস, এই ওএসটাতে আমরা কি করতেছি, এই ওএসটার আমরা অ্যাক্সেস দিচ্ছি, হ্যাঁ, অ্যাক্সেস দিচ্ছি ইনবক্সের মাধ্যমে, এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে অ্যাক্সেস দিচ্ছি, এবং এই অ্যাপ্লিকেশনটার থ্রুতে আমি কি করতেছি, কনফিগারেশন করতেছি, এবং কনফিগারেশনটা ডিরেক্টলি আমার ওএস এর উপরে গিয়ে বসে যাচ্ছে।
এটাই তো আমাদের হয় উইনবক্স নিয়ে করতেছি, না হলে ওইটার ওই রাউটারের যে আইপি ফিজিক্যাল যে রাউটার আছে এই ফিজিক্যাল রাউটারের আইপি ধরে আমি কি করতেছি ওয়েবে যাচ্ছি, ওয়েব বইয়ের থ্রুতে আমি কি করতেছি কনফিগারেশন করতেছি। তার মানে এই রাউটারটার সাথে একই সাথে কনজেস্টেড অবস্থায় আমার যেমন হার্ডওয়্যার আছে আমার ওই রকম কি আছে সফটওয়্যারও আছে। রাউটার ওয়াজ সফটওয়্যার না, মাইক্রোটিক আপনারা যখন ইউজ করতেছেন সফটওয়্যার কি আলাদা জায়গায়? কিন্তু কেমন হয় যদি সফটওয়্যারটা আলাদা জায়গায়? রাউটার ওয়াজ আলাদা জায়গায়। আচ্ছা, আপনারা যে মাইক্রোটিকটা কনফিগার করতেছেন ওটার ভিতরে রাউটার ওয়াজ আছে? মাইক্রোটিকের ভিতরে রাউটার ওয়াজ আছে না? না, কোথায় আছে? তাহলে কোথায় রাউটার ওয়াজ আছে? সেটআপ দিচ্ছি অপারেটিং সিস্টেমটা রাউটারটা তো একটা হার্ডওয়্যার আর সফটওয়্যারের কম্বিনেশন, রাইট? আছে না? সো আমি যদি ওএসটা রাউটারের ভিতরে না রাখি তাহলে কেমন? তাও অপারেটিং সিস্টেম না থাকলে তো হার্ডওয়্যারের সাথে কিভাবে আমরা কম্বিনেশন করব? তাহলে একটা মানে মেইন রাউটার রাখা লাগবে যাদের সাথে আমরা সম্পর্কগুলো কানেক্টেড, তাদের সাথে সম্পর্ক একবার একটা মাস্টার রাউটার থাকা লাগবে। সো হিয়ার কামস দ্য অ্যাডভান্স টেকনোলজি, সেটা হচ্ছে SDN, সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্ক। সো আমরা যখন এই সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিং এর প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, আজকে আপনাদের লিড অথবা মিতুল ভাই যে কোনো ভাই আসলে আপনারা বলবেন যে ভাই আমাদেরকে একটু ওয়াইফাই ড্যাশবোর্ডটা দেখান। দেখছেন ওয়াইফাই ড্যাশবোর্ড? কিসের ওয়াইফাই ড্যাশবোর্ড? ইউনিফায়ার ওয়াইফাই ড্যাশবোর্ডটা দেখান, অথবা গ্র্যান্ড স্ট্রিমের ফোন ম্যানেজমেন্ট প্রোগ্রামটা দেখান। ঠিক আছে, এই দুটো জিনিস আপনারা একটু দেখতে চান। আমরা যখন কোনো প্রপার্টিতে এপি দিই, ওই এপি গুলা আমরা ফার্স্ট কাজ কি করি, ওই এপি গুলা আমাদের কন্ট্রোলারে কানেক্ট। কন্ট্রোলারটা কোথায় আছে আমার? এপির। আচ্ছা, এটা হচ্ছে আমার এপি, ইউনিফাইড এপি। এটা আছে কোথায় আমার? সাইট এ তে। এটা আমার আরেকটা এপি, এটা হচ্ছে আমার সাইট ডি তে। আমি আমার কন্ট্রোলারের মাধ্যমে, এটা হচ্ছে আমার কন্ট্রোলার, এই কন্ট্রোলারের মাধ্যমে সাইট এর এপির কনফিগারেশন করতে পারবো, সাইট ডি এপির কনফিগারেশন করতে পারবো, রিপোর্ট থেকে শুরু করে সব কিছু আমরা করতে পারবো। আপনারা কি মনে করেন স্পেকট্রাম যখন কোনো আমরা একটা প্রবলেম নিয়ে যাই তখন কি করে? যে ফার্স্টে রিপোর্ট দেয় না? তো ওরা কি ফিজিক্যালি এসে রিপোর্ট দেয়? তাহলে রিপোর্টটা দিচ্ছে কোথায়? ওদের হাতে নিশ্চয়ই একটা কন্ট্রোল সুইচ আছে বা সামথিং লাইক দ্যাট কিছু আছে, যেটা দ্বারাতে ওরা কি করতে পারতেছে? পাওয়ার সাইকেল করতে পারতেছে, রাইট? সো এই কন্ট্রোলারে থাকে মেইন জিনিস, এই যে আমরা এত কিছু বলতেছি না যেগুলো হচ্ছে হার্ডওয়্যার ফ্রি, মানে রিসোর্স ফ্রি যে জিনিসগুলো, লাইক আপনার ক্যালকুলেশনগুলো। আপনার যদি অনেকগুলো সাবনেট থাকে, 1000-এর উপরে সাবনেট থাকে, তাহলে আপনার রাউটারের র্যাম কত জিবি লাগবে? আপনার যদি এরকম 10,000 ডাইনামিক রাউটস থাকে, একবার ক্যালকুলেশনে গেলে রাউটার আসলে কি পরিমাণ রিসোর্স লাগবে? রাউটারের জন্য রাউটার কিন্তু স্পেসিফিক্যালি সিসকোর যে রাউটারগুলো ওইগুলো বানানো হয় মানে রাফ ইউজের জন্য। রাউটার মরুভূমির ভিতরে, সমুদ্রের তলায়, যেখানেই যান না কেন আপনি সিসকোকে পাচ্ছেন, কিচ্ছু হয় না। বালির ভিতরে আপনি রাউটার রেখে দিয়েছেন, সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দিয়েছেন রাউটারের উপরে, ইট স্টিল ওয়ার্কস।
সো যে ম্যাটেরিয়ালটা দিয়ে তৈরি করতেছে ওই ম্যাটেরিয়ালের যদি আপনার ধরে নেন 15 জিবিও র্যাম বানানো লাগে, হাউ মাচ ইট কস্ট। আবার আরেকটা জিনিস চিন্তা করেন, আপনি হয়তো একটা প্রপার্টিতে রাউটার দিচ্ছেন বা এপি দিচ্ছেন 10টা, যে প্রপার্টিতে 10,000 এপি দিচ্ছেন, প্রত্যেকটা এপিতে ঢুকে ঢুকে ম্যানুয়ালি কনফিগার করা সম্ভব? 10,000 যদি এপি দেন, একই টাইপের কনফিগারেশন যে হবে নট নেসেসারি। যে এপিটা আপনার কর্পোরেট রুমে বসবে সেই এপির কানেক্টিভিটি থাকবে কর্পোরেট নেটওয়ার্কের সাথে, যে এপিটা আপনার গেস্ট রুমে বসবে সেই এপির কানেক্টিভিটি থাকবে গেস্ট নেটওয়ার্কের সাথে। প্রত্যেকটা জিনিস আপনাকে আলাদা করতে হচ্ছে। এবার মনে করেন কোনো কারণে একটা এপির সমস্যা হয়েছে বা কোনো কারণে এপিগুলো সচরাচর কি হয়, আপনি হোটেলে যেখানেই যান না কেন স্মুথ একটা ওয়াইফাই পান, একটা ট্রানজিশনিং পিরিয়ডেও আপনার কিন্তু নতুন করে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার লাগে না, লাগে? এবার মনে করেন ওই 10,000 এপির জন্য নতুন ম্যানেজমেন্ট আসছে, তারা নতুনভাবে পাসওয়ার্ডের কিন্তু একটা কনভিনিয়েন্ট ওয়ে থাকে, সবার একটা স্ট্রাকচার্ড ওয়ে থাকে। যেমন আমাদের হচ্ছে কোন একটা ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের পাসওয়ার্ডের নর্মসটা এরকম যে তাদের কোম্পানি নাম @ ওই যে প্রতিষ্ঠানটা যে স্ট্রিট অ্যাড্রেসে অবস্থিত সেই স্ট্রিট অ্যাড্রেস এরকম আছে। সো কোম্পানির নাম মনে করেন রিব্র্যান্ড হয়েছে, 10,000 এপি থেকে আপনি বসে বসে ম্যানুয়ালি হচ্ছে আপডেট করবেন। সো ইউ হ্যাভ টু হ্যাভ সাম কন্ট্রোলার। এই কন্ট্রোলারটা আপনি ক্লাউডে রাখতে পারেন, এই কন্ট্রোলারটা আপনি অনসাইটও রাখতে পারেন। ফিজিক্যাল ডিভাইস যেমন আছে অনসাইটে, ক্লাউড কি, আবার হচ্ছে এখানে আপনার কি আছে, এটাকে আপনি জাস্ট একটা সার্ভারে, আমাদের যে কন্ট্রোলারটা এটা উবুন্তুর উপরে হোস্ট করা হয় এবং আমরা এখানে বসে পাসওয়ার্ড চেঞ্জ করি। ইউএসএ তে তো পাসওয়ার্ড চেঞ্জই হয়, মানে একসাথে এই কন্ট্রোলারে আমার যতগুলো ইউনিফাই এপি আছে, চিন্তা করেন এই সাইট এতে আমার 10টা এপি দিয়েছি, আমি 10টা এপি, হ্যাঁ 10টি এপি দিছি। এর ভিতরে সাইটের সাথে কোনো কারণে আমার কি হয়েছে, আমার হচ্ছে মন খারাপ হয়েছে, ও যা পেমেন্ট করার কথা সেটা করে না। সো আমি ইউনিফাই এপি খুলে দিয়ে ওইখানে একটা চাইনিজ এপি বসায় দিয়ে আসছি। ইউনিফাই এপি থেকে 10 গুণ মানে 10 ভাগের 1 ভাগ দাম চাইনিজ এপি বসায় দিয়ে আসছি। এখন ওই যে ইউনিফাই এপিটা আমি খুলে নিয়ে আসছি, ওইটা তো আমার সাইট XYZ এ ইউজ করতে হবে, রাইট? কিচ্ছু না, জাস্ট ম্যাকটা ধরে টান দিলে সাইট XYZ এ এ থেকে সাইট XYZ এ মুভ করে যাবে। সাইট XYZ এর যে প্রাইমারি কনফিগারেশন, ওদের যে নেটওয়ার্কিং অ্যাড্রেস, ওদের যে ভিল্যান আইডি, ওদের যা যা কনফিগারেশন সবকিছু ওয়ান ক্লিকে প্রভিশন হবে। ম্যাক অ্যাড্রেস ধরেই আপনি টান দিবেন। আপনি যে এটা খুলে নিয়ে আরেক জায়গায় লাগাচ্ছেন, ওটার ম্যাক অ্যাড্রেস তো আপনার কাছে ভিজিবল। না না, লোকেশন, হ্যাঁ আপনি লোকেশন যদি সেম লোকেশনেও রাখেন এবং একে টান দিয়ে আপনি কন্ট্রোলারে নিয়ে এসে XYZ এর মানে কনফিগারেশন দিয়ে দেন, XYZ এর মতো আচরণ করবে। ও হচ্ছে ওই লোকেশনে থাকা সত্ত্বেও ওই লোকেশনের মতো আচরণ করবে না, ঠিক আছে? সো এই যে জিনিসটা, এই জিনিসটা কিসের মাধ্যমে হচ্ছে? এপিআই কলের থ্রুতে হচ্ছে। এপিআই ক্যাপাবিলিটি আছে, এসডিএন যেগুলা সেগুলাতে অবশ্যই আমাদের কি ক্যাপাবিলিটি আছে? এপিআই ক্যাপাবিলিটি আছে, কারণ তাছাড়া তো অ্যাপ্লিকেশনের থ্রুতে আপনি কন্ট্রোল টান দিতে পারবেন না। এবং আমরা যে উইনবক্স ইউজ করি, সিসকো তো এখন পুরোপুরি ওয়েব দিকে চলে গেছে। বিশেষ করে মিরাকি যে ডিভাইসগুলো আছে, সিসকো মেরাকি নাম শুনছেন? সিসকো মেরাকি, সিসকো মেরাকির সব কনফিগারেশন কিন্তু এই এসডিএন বেস, সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিং বেস। আপনি চেঞ্জ করবেন কন্ট্রোলারে, আর চেঞ্জটা প্রভিশন হবে কোথায়? আপনার ফিজিক্যাল ডিভাইসে। সো মাইক্রোটিক আপনি 10টা কনফিগার করেন, 20টা কনফিগার করেন, ঝামেলা নাই। ওএস থাকতেছে ওইখানে একটা, হ্যাঁ স্মল একটা ফার্মওয়্যারে তো ওই কানেক্টিভিটি থাকতেছে, ফার্মওয়্যারে কানেক্টিভিটি থাকতেছে, কিন্তু ওই যে কঠিন যে ক্যালকুলেশনগুলা
হাবি জাবি ম্যানেজমেন্টের যে ইস্যু কত জায়গা থেকে আপনার সলভ হয়ে গেল না? এটা তো মানে নরমাল ম্যাগনেটিক রাউটারের ওএস যে খুব স্ট্রং দাও তো একে তো একটা কন্ট্রোলার আমরা আনা যাবে একে ম্যাগনেটিক নরমাল রাউটারকে আমরা ওগুলোকে একটা কন্ট্রোলার আমরা আনা যাবে না? অবশ্যই আনা যাবে, এটা কাস্টম কোড করতে হবে আপনাকে। কন্ট্রোলার করলেও তো আমাদের যদি 1000টা চেঞ্জ করা লাগে তো আমার এই কন্ট্রোলার বসে করলাম একই তো চেঞ্জ তো করা লাগবে। কন্ট্রোলারে চেঞ্জ করলাম কিন্তু 1000টাই ঢুকে ঢুকে ইনবক্সে গিয়ে তো আর চেঞ্জ করা লাগতেছে না। মানে বুঝছি কন্ট্রোলার ভিতরে কিছু 1000টা কন্ট্রোলার আছে আর এখানে জাস্ট ডেটা পেন আছে, এখানে জিনিসগুলো কাইন্ড অফ সুইচের মতো কাজ করে, জাস্ট সুইচ। এখানে লেয়ার 3 এর কোনো লজিকই নাই। সিস্টেমেটিক কাজ যেটা করতেছে কন্ট্রোলারটা আমাকে মানে সফটওয়্যারটা রান করে দিচ্ছে। আমি যদি নিজে একটা সফটওয়্যার বানাই ম্যাগনেটিকের জন্য এখন বসে এই অফিসের জন্য অবশ্যই বানাতে পারবে না, কিন্তু সেটার জন্য তো ডিভাইসের পিন পয়েন্ট কনফিগারেশন লাগবে। ওরা যে প্রসেসর ইউজ করছে ARM64 আপনি স্ট্রাকচার জানেন, কয়টা পিন আছে, কি আছে না আছে, টোটাল সার্কিটের জিনিসটা, কারণ হার্ডওয়্যারটা কন্ট্রোল করতেছে। হার্ডওয়্যারের ডকুমেন্টেশন বা এই ইন ডিটেলস ডকুমেন্টেশন তো কোনো প্রোপ্রাইটারি কোম্পানি আপনাদের দিত না, দিত যে আমার ডিভাইসটা এইভাবে তুমি চুরি করো, আনো, দিত না। ঠিক আছে, সো এসডিএন এর কথা। সো এসডিএন যখন থাকে তখন আমরা এটা তো ওয়াইফাই ড্যাশবোর্ড অলরেডি আমাদের আছে, এটা মানে আমরা মাইগ্রেট করার চিন্তাও করতেছি। আমরা হয়তো আমাদের কন্ট্রোলারের ভার্সনটা আপগ্রেড করব। অনেক এপি আছে যেগুলো আপডেটেড এপি, সেগুলো আমাদের আউটডেটেড কন্ট্রোলারে কাজ করে না। সো এপি হইলেই হবে না, ফার্মওয়্যারে মিল থাকতে হবে। ফার্মওয়্যার বলতে কি, এপি যে ফার্মওয়্যার ভার্সন ওইটা কোন কোন কন্ট্রোলার সাপোর্ট করে, কন্ট্রোলারের ভার্সন কত হবে, ভার্সনিং ইজ ইম্পর্টেন্ট। শুধু মানে হার্ডওয়্যার করলেই হবে না, স্মার্ট ওয়ার্ক করতে হবে। সো ডিটেলসগুলোর দিকে আপনাদেরকে ডিপ দিতে হবে। আপনারা যখনই যে সফটওয়্যার নিয়ে কাজ করেন না কেন, এরপরে তো লিনাক্স আসবে আপনাদের, রাইট? লিনাক্সের উপরে আপনার কাজ করবেন, তো লিনাক্সের আপনি 1000 অফ টিউটোরিয়ালস দেখবেন যেটা আপনার পিসিতে কাজ করবে না। যার ইউটিউব ভিডিও আপনি দেখতেছেন তার পিসিতে ঠিকই কাজ করতেছে, আপনার পিসিতে কাজ করবে না। প্যাকেজ লাগে, ভার্সন আলাদা হইলে প্যাকেজের ডেপ্রিসিয়েশনের ব্যাপার আছে, একটা ডেপ্রিকেটেড প্যাকেজগুলা আউটডেটেড, নতুন কি আসছে সেইগুলো ইনস্টল করার বেশ বিষয় আছে, ডিপেন্ডেন্সি মেইনলি। So versioning is very much important. Oh রে ভাই, পাইথনের মাধ্যমে পাইথন তো আচ্ছা। সো আমাদের জন্য নেটওয়ার্ক মনিটরিং এর জন্য আমাদের একটা প্রোটোকল আছে। কি প্রোটোকল জানেন? SNMP। আপনাদের প্রোটোকলগুলো আমি মুখস্থ করতে বলছিলাম না, ডিরেক্ট সিম্পল নেটওয়ার্ক মনিটরিং প্রোটোকল। এর 3টা ভার্সন আছে। এই SNMP এইগুলোকে এটা কি করে, এটা একটা নির্দিষ্ট সময় পর পর আপনাকে কিছু ডেটার জন্য রিকোয়েস্ট করে এবং আপনি ওই ডেটাটা দেন। এখন আমার ওই সাইডে ওই প্রান্তে যে সফটওয়্যারটা দ্বারা আমি মনিটর করতেছি, তখন ওই ডেটাগুলোকে ও কি করে ভিজুয়ালাইজেশনে নিয়ে আসে। দ্যাটস দ্য খেলা। মানে এখানে প্রমিথিউস বলেন, গ্রাফানা বলেন, যে মনিটরিং যে টুলসগুলো আছে সেগুলো কি করে, একটা রিকোয়েস্ট পাঠায় কার কাছে, হার্ডওয়্যারের ওএস এর কাছে। ওএস অথেন্টিকেট যদি হয়, অথেন্টিকেট যদি করে, তাহলে ওএস কি করে, রিপ্লাইয়ে বেশ কিছু ডেটা পাঠায়। এপিআই যেমন আমরা হচ্ছে ডেটা পার্স করি না, ডেটা ফেস করি, ডেটা পাঠাই। ওই ডেটাগুলো ও তখন কি করে, নিজের ভিজুয়ালাইজেশনের জন্য কাজে লাগায়। নেটওয়ার্ক মনিটরিং কেন ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট বলতে পারেন? মনিটরিং খুব বেশি ইম্পর্টেন্ট। আনঅথরাইজড ভাবে আমাদের কেউ অ্যাক্সেস করতে এটা মনিটর করে দিতে, রাইট? আমাদের সিকিউরিটি পারপাসে এই লাইটটা অফ করেন প্লিজ। অন্ধকার আছে এই ক্যামেরাতে আমারে দেখবা না, ক্যামেরা দেখবা, ছায়া পড়ে
প্রোটোকলটা থ্রুতে আপনারা কি করতে পারবেন, আপনারা রিয়েল টাইমে ডেটাগুলো ফিক্স করতে পারবেন। আপনার হার্ডওয়্যারের কি অবস্থা, আপনারা উইনবক্সে যেমন দেখতে পারেন না, হার্ডওয়্যার স্ট্যাটাস দেখা যায়, সিপিইউর কত % লোড চলতেছে, আপনার তারপরে আর কিসের লোড দেখা যায়, র্যামের লোড দেখা যায়। দিন শেষে একটা সফটওয়্যার, একটা কম্পিউটিং ডিভাইস, এটাকে আপনাকে অবশ্যই মনিটর করা হবে। আনঅথরাইজড কোনো প্রেশার আসতেছে কিনা, বা আপনার চিন্তা করেন এমন একটা সিনারিও, আমাদের একটা সিপিএ ক্লায়েন্ট আছে, চিনেন? সিপিএ ক্লায়েন্টকে বলতে পারেন? সিপিএ অ্যাকাউন্টিং এর জন্য যেটা আমাদের আমিন কোটারিয়া বলে একটা হচ্ছে সিপিএ, হি ইজ এ ভেরি গুড গাই, মানে এত ফ্রেন্ডলি। মানে আমিন কোটারিয়ার সাপোর্ট আসলে শুধু মিডল বাইকে করতে আমিন কোটারিয়ার মতো ভালো মানুষ খুব কম দেখবেন আপনি ইউএসএ তে। উনি ইন্টারনেট ফোন এটা দেয় খারাপ করে তারপরে তো সাইডার করছে মনে আমিন কোটারিয়া দেখতে পাচ্ছি ও আমার বুঝতে পারছে সে রানাবেলা কিছু আমি বলতো স্টার্ট করে ফোন এটা দিছে আমিন কোটারিয়া বেসিক্যালি স্যারের ফ্রেন্ড, মানে স্যারের সাথে খুবই ওর ওইখানে রাউটারটা সেটআপ করছি আমরা কিভাবে, এটা একটা রাউটার, এখানে আমার একটা ব্রডব্যান্ড লাইন আসছে। এখন যেহেতু সিপিএর কাজ করে, ওর অ্যাভেলেবিলিটি, ডেটার অ্যাক্সেসিবিলিটিটা মাস্ট থাকতে হবে, এবং ওর যেহেতু সিপিএ করে, ওর ডেটা সিকিউরিটির জন্য ওকে পলিসি মেনটেন করে সার্ভার হোস্ট করতে হয় অন সাইটে, নিজের ভিতরে, নিজের বাইরেও ক্লাউডে ডেটাটা সেভ করতে পারবে না। দ্যাটস দ্য পলিসি। সিপিএ মানে আপনার বিজনেস, আপনার বাসা, আপনার যত লিগ্যাল ডকুমেন্টস আছে সব কিছুর অ্যাক্সেস আছে এই সিপিএর কাছে। এই ডেটাটা যদি ক্লাউডে রেখে ক্লাউডের মাঝবর্তী কমিউনিকেশন করতে করতে কি হয়ে যায়, লিক হয়ে যায়, সেটা এবার কে বলে? কোম্পানি, সিপিএ যে কোম্পানি, ওই কোম্পানি জায়গা মানে ওরা ডেটা বাইরে বের হয়, এটা রাখি ওরা অবশ্যই রাখে, না রাখলে আপনি পাবেন কোথায়? একটা সিপিএ দিয়ে আপনার হচ্ছে মনে করেন হাউস পারচেসের কাজ করাইছেন বা হাউস সেলের কাজ করাইছেন, ওই ডকুমেন্ট আপনার কালকে দরকার হতে পারে, পরশুদিন দরকার হতে পারে। ইউএসএতে বিজনেস করতে গেলে এভরি বিজনেস নিডস এ পার্টিকুলার ফর্ম দ্যাট ইজ কল্ড W9। আপনি আমার সাথে লিগ্যাল ডিল করতেছেন ইউএসএতে, সবসময় আপনি আমি সামনাসামনি দেখা হচ্ছি, নট নেসেসারি। আপনি আমি হাজার হাজার মাইল দূরে থেকেও কন্ট্যাক্ট করতে পারি। অল আই নিড ইউর W9 অ্যান্ড ইউ নিড মাই W9। ওই W9 আমার এমন একটা লিগাল ডকুমেন্টস, বাংলাদেশে যেটা হচ্ছে আপনার কি থাকে, টিন সার্টিফিকেট থাকে না, ট্রেড লাইসেন্স, বুঝতে পারছেন? সো আমাদের ইউএসএতে এরকম একটা নাম্বারও থাকে যেটা হচ্ছে EIIN, এই টাইপের নাম্বার হয়, EIN অথবা EIIN এরকম কিছু একটা। স্কুলের ক্ষেত্রেও মনে হয় সেম টাইপের একটা EIN নাম্বার বা কিছু থাকে, ইউনিক যে জিনিসগুলো। তো এই যে নাম্বারটা দরকার হচ্ছে বা W9 ফর্ম হারায় ফেলছে, কই থেকে নিব? নতুন একটা কোম্পানি ফর্ম হয়েছে, নতুন কোম্পানির সব লিগাল ডকুমেন্টস আমাকে বের করতে হবে, তাহলে আমি যে সিপিএ দিয়ে কাজ করাইছি ওই সিপিএ থেকে তো আমি জিনিসটা ডাউনলোড করবো না। সিপিএর কাজটা বুঝুন, সিপিএ ওর কাজ হচ্ছে অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং বুঝেন? অ্যাকাউন্টিং হচ্ছে কাজ। আপনি হচ্ছে সিপিএর কাজ, বাংলাদেশি লয়ার প্লাস হচ্ছে লয়ার তো না, বাংলাদেশে অনেক সিএ ফার্ম আছে, অডিটিং এবং আদার্স। সিএ আপনি বাংলাদেশের ক্ষেত্রে সিএ বলতে পারেন, সিএর যে কাজটা, চার্টার্ড অ্যাকাউন্টেন্টের যে কাজটা, এটা হচ্ছে সিপিএ, ঠিক আছে? সো একটা লাইনে আমার কি আছে, ব্রডব্যান্ড কানেকশন, আর একটা লাইনে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য কি আছে আমার, মোবাইল ডেটা। এই মোবাইল ডেটাটা কিসের মাধ্যমে
হচ্ছে একটা ডিভাইসের মাধ্যমে আসতেছে, সেই ডিভাইসটার নাম কি হটস্পট। এই হটস্পট ওই হটস্পট না, ডোন্ট গেট কনফিউজড। এই ডিভাইসটাকে আমি কি বলতেছি, হটস্পট বলতেছি। এটা কে প্রোভাইড করতেছে, আমার সিম কোম্পানি। বাংলাদেশে এই হটস্পট প্রোভাইড করে কারা, জিপি5 বলে একটা ডিভাইস আছে, চিনেন আপনারা জিপি5? ডিফারেন্ট প্যাকেজে 15 জন ইউজার, 25 জন ইউজার, বেসিক্যালি একটা আমাদের এইরকমই আমাদের একটা ডিভাইস। এগুলো আপনারা বাইরেও কিনতে পারেন। টিপি লিঙ্কের ডিভাইস আছে যেখানে আপনি সিম ইনস্টল করলে ওটা হটস্পটের কাজ করে। সো যারা হচ্ছে মুভে যায়, ঘুরতে যায়, তারা কিন্তু এইগুলা ইউজ করে। সো এই যে জিনিসটা, এর কি থাকে, এই হটস্পটের প্যাকেজ থাকে এবং হটস্পটের পিছনে একটা কি থাকে, ফিজিক্যাল আমার ল্যাম্প পোর্ট থাকে, যে আপনি চাইলে ওয়্যারলেসলি কানেক্ট না করেও এই ওয়্যার দিয়ে আপনি যে কোনো ডিভাইসের সাথে কানেক্ট করতে পারেন। ব্রডব্যান্ডে হয়তো সে মাসে পে করে 125 ইউএসডি। হটস্পটে 10 জিবির দাম হচ্ছে 300 ইউএসডি। এখন তার কথা হচ্ছে আমার নেটওয়ার্ক চেঞ্জ হবে, ব্রডব্যান্ড কেটে ধ্বংস হয়ে যাবে, আমার কোনো এমপ্লয়ি যাতে টের না পায়। তাহলে আমাদেরকে কি করতে হয়েছে, ফেইল ওভার বলে একটা টার্ম আছে। এই ফেইল ওভার টার্মটা হচ্ছে আপনি যদি আপলিঙ্ক 1 কাজ না করে তাহলে এটা অটোমেটেড আপলিঙ্ক 2 এর ডিফল্ট রাউট বানায় দেয়। ঠিক আছে, মানে এখানে দুইটা আইএসপি চিন্তা করতে পারেন, এটা একটা আইএসপি, এটা একটা আইএসপি। এই আইএসপি যদি ডিসকানেক্টেড হয়ে যায়, অটোমেটিক রাউটার ওএস এটা কি করতে পারে, সেন্স করতে পারে যে আমার ওই লিংকটা কি ডাউন। ফিজিক্যাল বা লজিক্যাল লিংক ডাউনের ক্ষেত্রে অবশ্যই রাউটার ওএস বা যে কোনো ধরনের ওএস কি করতে পারে, সেন্স করতে পারে। ঠিক আছে, তো এটা যখন হচ্ছে সেন্স করতে পারে, তখন সে কি করে, সেকেন্ডারি যে আপলিঙ্কটা আপনি দিয়ে রাখছেন ওই আপলিঙ্কটাকে সে প্রাইমারি আপলিঙ্ক হিসেবে চিন্তা করে, এবং এই আপলিঙ্কের যে ডিফল্ট গেটওয়ে ছিল, প্রত্যেকটা আপলিঙ্কের ডিফল্ট গেটওয়ে আলাদা। রিমেম্বার দ্যাট, প্রত্যেকটা আপলিঙ্কের ডিফল্ট গেটওয়ে আলাদা। সে তখন সব ডেটাগুলো পাস করে কিনে এটা। এখন আমি যদি নেটওয়ার্কটা মনিটর না করি, হঠাৎ করে কোনো একটা কারণে আমার কেবলটা লুজ হইতে পারে না, ইন্টারনেট ডাউন হয়নি, কেবলটা লুজ হয়েছে, টাকটন খাইছে, আমার রাউটার ওএস যতই আমি স্টেবল ভার্সন ইনস্টল করি, রাউটার ওএস এর ভিতরে বাগ থাকতে পারে না, রাউটার ওএস হ্যাং হইতে পারে না। এখন এই 10 জিবি জায়গায় মনে করেন আমি 3 দিন মনিটর করলাম না, এই জিনিসটা কি হইলো, 100 জিবিতে টার্ন হইলো, তখন আমাকে পে করতেছে হচ্ছে কত, আমার এই জিনিসটা ঠিক ছিল, শুধু এইখানে যে পোর্টটা আছে এই পোর্টটাতে ঝামেলা হয়েছে, পোর্ট মারি গেছে। একটা পোর্ট মারি খাওয়ার জন্য কি আমি $3000 চার্জ দিব? সো এরকম একটা ইস্যু আমরা রিয়েল টাইম সমস্যায় পড়ছি, এবং এটা শুধুমাত্র একটা রিস্টার্ট দিয়ে রাউটার যখন ক্যাশগুলো সব ফালাই দিচ্ছে তখন জিনিসটা ঠিক হয়ে গেছে। এই যে আইএসপি থেকে প্রথমে ফোন দিলেই বলে, কিছু বললেই বলে যে রাউটার রিস্টার্ট দিয়েছে, মেজাজ খারাপ হয়ে যায় না? আরে সমস্যা তোর ইন্টারনেটে, তুই আমারে বলিস রাউটার রিস্টার্ট দিতে, তাই না? সো তাহলে প্যারাটা কোথায় হয়? আসলেই কিন্তু এটা হয় আপনার যখন একটা ডিভাইস, এই জন্য বেটার ওয়ে হচ্ছে প্রোটেকশন ব্যতীত হোম রাউটারগুলোর ক্ষেত্রে, যেগুলো আমাদের লো বাজেট রাউটার, এই রাউটারগুলোর ক্ষেত্রে প্রতিদিন যখন আপনি ইউজ করতেছেন না তখন একটা করে রিবুট দেওয়া। রিবুট দিলে কি হয়, লগ রোটেট হয়। লগ রোটেট সম্পর্কে আপনারা লিনাক্সে জানবেন আরও ইন ডিটেলসে, লগগুলা কিভাবে চেঞ্জ হচ্ছে, এবং ক্যাশগুলা কি হয়, ক্যাশগুলা তখন রিমুভ হয়ে যায়। মনে করেন আপনি গেছেন অ্যামাজন জঙ্গলে হারাইতে, মানে খেলা করতে গেছেন, ঠিক আছে, অ্যামাজন জঙ্গলে ঘুরতে গেছেন, ঘুরতে ঘুরতে এই রাস্তায় প্যাচ খাইতে 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 ঘুরে বেড়াচ্ছেন। রাউটার রিস্টার্ট মানে কি, আপনি যেখান থেকে শুরু করছিলেন আবার আপনি ওই জায়গায় চলে আসছেন।
রিস্টার্ট দিলে এইটা এই তো প্যাকেটগুলা যখন এরকম 5,000-6,000 প্যাকেট একসাথে হারায় যায়, তখন তো সিস্টেমের উপরে চাপটা পড়বে, সিস্টেম এক্সপেক্টেড কাজ করবে না, হিটিং ইস্যু আছে। আমার যতই থাকুক না কেন থ্রেশহোল্ড একটা ভ্যালুর পরে 90% 95%-এর পরে আমার ডিভাইস যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, সার্ভার গ্রেডের ইকুইপমেন্ট না হয়, তাহলে কি আমার সমস্যা হবে না? যখন রিবুটটা দিচ্ছি তখন কি হচ্ছে যে হারানো প্যাকেটগুলো ওইগুলো উধাও হয়ে যাচ্ছে, আবার সব কিছু শুরুর জায়গায় ফেরত চলে আসছে। সো রিবুট অ্যাকচুয়ালি ওয়ার্কস, যদিও অধিকাংশ ক্ষেত্রে আমাদের আইএসপিতে ভুল থাকে। ওই যে তার টোন লেগে হইতেই পারে। আমার কয়েকদিন আগে সমস্যা হয়েছিল যে ওয়াইফাই এর মধ্যে সমস্যা হয়েছিল যে কিছুই আসতেছে না, পরে ওরা আসলে দেখেছে যে অপটিক্যাল যে লাইনটা সেটা একটু বাঁকা হয়ে গেছে, তারপরে ওরা এসে সোজা করে দিয়েছে প্যাচ কেবল, হলুদ কেবলটা কাচের ওইটা যদি বাঁকা হয়ে থাকে তাহলে হচ্ছে এটা বেস্ট চয়েস, তাই না? এটা হয়, আপনি রাউটার কিনতেছেন, রাউটার আপনাকে স্পিড দিচ্ছে 850 Mbps, রাউটারের দাম 900 টাকা। 900 টাকায় আপনাকে কি দিবে? ও যে পাতা দিয়ে রাউটার তৈরি করে দেয় নাই, এটাই তো ভালো। আরেকটা জিনিস ভাই, এটার সমাধান হতে পারে না এদিকে এমন কিছু স্পিড বা কিছু তৈরি করা যে 300 জিবির উপরে গেলে আমার একটা ওয়ার্নিং দিবে, রাইট, থ্রেশহোল্ড ভ্যালু দিবে। সো ওই স্পিডগুলো আপনি রাউটারের ভিতরে কাস্টম কনফিগার করার থেকে মনিটরিং টুলস থেকে যদি অ্যালার্টগুলো নিয়ে আসতে পারেন, তাহলে আপনার কি ফ্লেক্সিবিলিটি বেশি, কাজ করার সুযোগ বেশি। কারণ একটা স্ক্রিপ্ট রান করতে গেলেও এখানে ডেফিনিট একটা জায়গা খাচ্ছে। এইচএপি AC2 ওইটা ঢুকে দেখেন ওর স্টোরেজ মাত্র 54-55 MB। 54-55 MB-তে আপনি কতটুকু ডাটা রাখতে পারবেন, দ্যাটস দ্য মেইন পয়েন্ট। ওইখানে যদি মাইক্রোটিকে একটা প্যাকেজ ইনস্টল করতে চাই, প্যাকেজগুলো কিন্তু আমার সফটওয়্যার, একটা প্যাকেজ ইনস্টল করলে আরেকটা প্যাকেজ ইনস্টল করার মতো জায়গা থাকে না। হটস্পট আপনি যদি ইনস্টল করেন, মনিটরিং এর জন্য আরেকটা প্যাকেজ যদি ইনস্টল করতে চান, ওর জায়গা থাকবে না। মেমোরি মানে আপনার স্টোরেজ নাই, প্রাইমারি স্টোরেজ নাই। সো রাউটার কেনার সময় অবভিয়াসলি যদি বাসার জন্য ভালো স্পিড চান এবং ফ্লেক্সিবিলিটি চান বা নিজের ল্যাব বানাইতে চান, গেটে OpenWRT রাউটার, OpenWRT, যদিও এটা করতে গেলে এটা হচ্ছে একটা রাউটার OS এর মতো। হ্যাঁ, এটা আমি আমার বাসার TP-Link Archer C6 এ রান করছি, ঠিক আছে? TP-Link-এর ফার্মওয়্যার ফালাই দিয়ে আমি শুধু TP-Link-এর হার্ডওয়্যার ইউজ করছি আর সফটওয়্যার ইউজ করছি OpenWRT। এটাতে কি কি ফ্লেক্সিবিলিটি আছে? TP-Link-এ আমার যেটা হচ্ছে Archer C6 ভার্সন 3 সম্ভবত, এটাতে ক্যাপাবিলিটিস আছে OpenVPN পর্যন্ত, বাট আই নিড ওয়্যারগার্ডের প্যাকেজ তো আমি TP-Link-এর কোনো জায়গায় ইনস্টল করতে পারবো না, ওদের ওএসটা আমাকে ভাঙতেও দিবে না। সো আমি কি করব? আমি সুন্দর করে ওটা ফালাই দিয়ে আমি OpenWRT, যেটা ইকুইভ্যালেন্ট পোর্ট আমার রাউটারের জন্য, রাউটারের কনফিগারেশনের জন্য পোর্ট করা হয়েছে। ভার্সন 3-তে যে OpenWRT সফটওয়্যারটা চলতেছে, এটা ভার্সন 4-এ চলবে না ফর শিওর। আমার TP-Link Archer C6 এটা কেনার মানে মেইন উদ্দেশ্য ছিল মনে হয় কি নেটওয়ার্ক মনিটরিং বা প্যাকেট মনিটরিং, এই টাইপের কিছু লিসেনিং ক্যাপাবিলিটিটা বের করতে পারি কিনা। কিন্তু আমি যখন কিনতে গেছি তখন ভার্সন 2 অবসোলেট হয়ে ভার্সন 3 চলে আসছে। ভার্সন 2 আর ভার্সন 3 এর মধ্যে পার্থক্য হচ্ছে চিপসেটের। যে চিপসেট মনিটরিং ক্যাপাবল সেটার বাদ দিয়া নতুন আরেকটা চিপসেট বসাইছে। তাহলে কি আমি ওই নেটওয়ার্ক মনিটরিং করতে পারি? এরকম আমি একটা ডোঙ্গল কিনা ধরে গেছি। এখন যারা হচ্ছে কালি লিনাক্স চালায় বা হ্যাকিং বা পেনিট্রেশন টেস্টিংগুলো করে, ওরা দেখবেন যে আলফার বেশ কিছু 10,000-12,000 টাকার ডোঙ্গল ইউজ করে, যে ডোঙ্গলের প্যাকেটগুলো ক্যাপচার করতে পারে এবং প্যাকেটগুলো ওপেন করতে পারে। সো এই জিনিসগুলা যে ক্যাপাবিলিটিস থাকে সেই ডোঙ্গল, আপনি তো 300 টাকাও ডোঙ্গল কিনতে পারবেন এখন ইউএসবিতে। পিসিটা যদি আপনি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতে চান, একটা ডোঙ্গল ইনস্টল করলেই হয়ে যায় না ডেস্কটপে? বুঝতে পারছেন?
কিন্তু ওইখানে তো আপনার যেমন স্পিড লিমিট থাকে তেমন বেশ কিছু ফাংশনালিটিরও লিমিট থাকে। সো এই যে জিনিসটা আমাদের কি করতে হয়, এখন যদি আমার একটা মনিটরিং টুলের আন্ডারে থাকতো এবং যে কথাটা বললো যে আমার একটা থ্রেশহোল্ড ভ্যালুতে রিচ করলে আমাকে কি করবে, অ্যালার্ট দিবে, সেটা আমাকে নোটিফিকেশন সেন্ড করতে পারে, আওয়াজ করতে পারে। আমার ঘরে আমি হচ্ছে একটা এরকম ফিজিক্যাল অ্যালার্ম সেট করে রাখতে পারি, যা আমি বোটানিয়া লেখা এরকম করে বাল্ব জ্বলতেছে, লাল হয়ে জ্বলতেছে, হরের মানে সাইরেনের মতো আওয়াজ দিচ্ছে, রাখতেই পারি, কারণ টাকার বিষয় পাই। সো এই জিনিসগুলো থাকলে, মনিটরিং টুল থাকলে এটা হয় এবং সিকিউরিটি থেকে অনেক দ্রুত রিকভার করা যায় এবং এই ডেটাগুলা আপনি তখন প্রেজেন্ট করতে পারবেন আপনার স্ট্যান্ডার্ডটা বুঝাইতে, যে আপনি যে ডিভাইসগুলোকে দিচ্ছেন সেগুলোর আপ টাইম ক্যালকুলেট করা আপনার জন্য অনেক ভালো একটা জিনিস। তাহলে আপনি ইউজারকে বলতে পারবেন আমরা যে নেটওয়ার্ক কনফিগারেশন করি আমাদের সাথে আসো, 98% আপ টাইম দিব। তো ইউজার যখন বলবে যে 98% আপ টাইম তুমি কোথায় পেলে, হাওয়া থেকে মন করা কথা বললে, তখন আপনি কি করবেন, ওই যে মনিটরিং টুলস আছে ওইখান থেকে আপ টাইমটা শো করে দেবেন, লগটা পাচ্ছেন। লগ ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাঝে মাঝে আমরা যখন হচ্ছে ডেস্ক নেট করি, সোর্স নেট করি বা নতুন কিছু ইমপ্লিমেন্ট করতে চাই, প্রত্যেকটা অ্যাকশনে একটা করে লগ আমরা প্রিন্ট করি। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আপনাদের যেমন বিভিন্ন জায়গায় ফিল্টার ভ্যালু ইউজ করছেন কিনা বা বিভিন্ন জায়গায় ফ্ল্যাগ ভ্যালু ইউজ করছেন কিনা, যে ইফ এলসের সিম্পল একটা ল্যাডার চালাইতেছেন, ইফ এলসের ল্যাডারের ভিতরে আপনার বারবার মনে হচ্ছে প্রোগ্রামটা এই জায়গায় যাওয়ার কথা কিন্তু যাচ্ছে না। সো ওইখানে আপনি জাস্ট প্রিন্টএফ যে কোনো একটা দিয়ে আপনি কিন্তু একটা ফ্ল্যাগ ভ্যালু টান দিতে পারেন। প্রিন্টএফটা যদি শো করে তাহলে চলতেছে, না হলে চলতেছে না। সো নেটওয়ার্ক ডিভাইসের ক্ষেত্রে আমার তো প্রিন্টএফের মতো কিছু দেওয়ার সুযোগ নাই, কিন্তু আমার যে সুযোগগুলো আছে লিনাক্স নেটওয়ার্কিং ডিভাইস বা প্রোডাকশন ফিল্ডে যত আমাদের ডিভাইস আছে সেগুলোর ক্ষেত্রে আমাদের যে সুযোগটা আছে সেটা কি, লগ জেনারেট করা এবং লগটা কি করা, রিড করা, লগটা অ্যানালাইসিস করা। ঠিক আছে, লগ অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই লগগুলা আপনি খালি চোখে দেখলে দেখা যায় যে 2 ঘন্টায় 1000টা লগের লাইন প্রিন্ট হয়। এটা কি আসলে হিউম্যানের পক্ষে ফিজিবল লগটা রিড করা, সব কিছু মিলায় অ্যানালাইসিস করা? তার থেকে যদি আপনার একটা কাস্টম ড্যাশবোর্ড থাকে যেখানে বিভিন্ন কিছু স্ট্যাটাস, বিশেষ করে প্রক্সমক্সে যখন গেছেন আপনারা, প্রক্সমক্সের সামারি দেখছেন না, আপনারা দুজন প্রক্সমক্স নিয়ে কাজ করছেন, কত আছে এসএসএস অ্যাক্সেস পাচ্ছেন? আচ্ছা, আজকে যেটা দিছে এই কাজটা করে আপনারা অল্টার করবেন ভিপিএনের জন্য, ঠিক আছে, প্রক্সমক্সে। এবং আপনারা হচ্ছে ওই ডকুমেন্টেশন গ্রুপে কেন দিচ্ছেন? হু আস্কড? কে চাইছে? সবাইকে দেওয়ার জন্য। আপনাকে কেউ দিতে বলছে? আমি তো আপনাদেরকে আগে বলেছি অল্টার করবো, এখন ওই ডকুমেন্টেশন দেখলে নীলখাতের একটা টাইপরাইটার করে ফেলতে পারবে। আপনারা যে জিনিসগুলো ফেস করছেন ওনাদেরকে আপনি শিখতে দিলেন না, এনাদেরকে ফাইন করা উচিত, আপনাদের সিরিয়াসলি ধরে মাইন্ড দেওয়া উচিত। আপনাদেরকে পণ্ডিতি করতে তো কেউ বলে নাই। আমি রাখতে বলছি, দিতে বলি নাই। এখন ডিলিট করেন, চাপ লেগে চলে গেছে না। ডকুমেন্টেশন আপনারা নিজেদের মধ্যে শেয়ার করবেন প্রত্যেকে, তাহলে ইন্ডিভিজুয়াল লার্নিং এর যেটা আছে, কারণ এখন কিন্তু আপনাদের অ্যাসেসমেন্ট চলতেছে, ইন হুইচ সেক্টর ইউ আর ডুইং গুড, হুইচ সেক্টর ইউ আর ডুইং ব্যাড, অ্যাসেসমেন্ট চলতেছে না। সো আপনারা যদি ডকুমেন্টেশন দেখে পড়েন এটা কাইন্ড অফ চুরি। যদি আপনি বলতে পারেন ইন্টারনেটে তো ভাই আমি ডকুমেন্টেশন দেখেই করবো, যান করেন, এত সহজ হলে তো ওদের 3 দিন লাগবে। হ্যাঁ, সো আমার কথা হচ্ছে আপনারা যখন কাজ করবেন প্লিজ আমার রিকোয়েস্টে রাখেন ওদের ডকুমেন্টেশনটা দেখেন না। আমি জানি আপনারা সব, সো ওদের ডকুমেন্টেশনটা দেখেন না, যা হেল্প লাগে নিজেরা কথা বলে সব। ঠিক আছে, ইন্টারনেট আছে, অনলাইনে সব কিছু আছে, কারণ ডিফারেন্ট কাইন্ড অফ প্রবলেমস আছে।
এই প্রবলেমসগুলো আপনারা যখন ফেস করবেন তখনই জানতে পারবেন, ফেস না করতে পারবেন না। হ্যাঁ, লাইভ ডকুমেন্টেশন রানা ভাই হেল্প করছে যে আমার হাতে 7 করে দিব না 9 করে দিব। 9 আমরা কেউ এখন পর্যন্ত ডিপ্লয়মেন্ট করি না। না না আমরা 9ই করছি। 9 ও ওয়াও, 9 আর Debian 13। Debian 13 হ্যাঁ ওয়াও, Debian 13 এ কি স্টেবল ভার্সন রিলিজ দিছে? হ্যাঁ স্টেবল শিওর। অনেক দিন হয়ে গেছে। ভাইয়েরা বলতেছে আমাদের 13 ইউজ করা হবে, যেতে হবে। রানা ভাই বলছে যে আমাদের যেতে হবে 13। স্টেবল ভার্সন রিলিজ হয়ে গেছে Debian 13 এর কবে হইল? এই বছরের প্রথম দিক দিয়ে Debian হচ্ছে সেই বিদ্যুৎ কুমির যে 100 বছর ধরে আপনাকে সার্ভ করে যাবে। কালাবাহারের নাম শুনছেন? কাঞ্জানারির মাজারে গেছেন কেউ? সব মনিটরিং টুলসটা থাকা আপনাদের জন্য সবসময় পাস, এবং এটা বড় অর্গানাইজেশনের ক্ষেত্রে অবশ্যই থাকে। যেমন আপনি যদি কোনো কিছুর মানে এই যে এমআরআইটি কিন্তু বাংলাদেশে টু বি অনেস্ট ওয়ান অফ দ্য বিগ কি বলা যায় ওদেরকে ন্যাশনাল লেভেল সেলার। আইআইজিও কিন্তু এমআরআইটি কে আইআইজি মনে হয় এনটিডিএন এমআরআইটি এনটিডিএন। সো ওরা কিন্তু ন্যাশনালে অপারেট করে। ওদের হাই ভলিউম কাস্টমার আছে, কর্পোরেট কাস্টমার। এই কর্পোরেট কাস্টমার ওরা হচ্ছে হোম ইউজার 10 টাকা গুনে না। কর্পোরেট কাস্টমার পার এমবিপিএস পে করে কত জানেন? এমবিপিএস পে করে 500 টাকা। মানে আপনি যদি 10 এমবিপিএস ইউজ করেন তাহলে মান্থলি দিচ্ছেন কত জানেন? 5000 টাকা প্লাস ভ্যাট। পার এমবিপিএস। এটা হচ্ছে ডেডিকেটেড ব্যান্ডউইথ শুধু আপনার জন্য। স্ট্যাটিক আইপি তো আছে, কিন্তু ব্যান্ডউইথটাও ডেডিকেটেড। এমনিতে কি হয়? এমনিতে দেখা যায় যে আমি কারো কাছ থেকে 300 এমবিপিএস ব্যান্ডউইথ কিনছি, এরকম একটা ফানেল কিনছি ব্যান্ডউইথ। এই ফানেলটা আমি কজনের মধ্যে 600 জন ইউজারের মধ্যে সবাইকে আমি 10 এমবি করে শেয়ার করে দিলাম। তাহলে আমার লাগা উচিত ছিল কত? 6000 এমবিপিএস। কিন্তু 300 এমবিপিএস দিয়ে আমি কি করতেছি? এ যখন ইউজ করতেছে ওরে ডাউন করতেছি, ও যখন ইউজ করতেছে এরে ডাউন করতেছে, করে এইভাবে আমি প্রফিট জেনারেট করতেছি। কিন্তু আপনি যখন ডেডিকেটেড ব্যান্ডউইথ দিবেন, কারণ এই 300 এমবিপিএস ওদেরকে পার এমবিপিএস হয়তো কিনতে হয়েছে 420 টাকায়। সো অবশ্যই ও আপনার কাছে প্রফিট করে তারপরে দিবে। যদিও কনভেনশনাল ওয়েতে হয়তো 30 এমবিপিএস এর পরে গেলে এটা হচ্ছে নেমে পার এমবিপিএস হোস্টিংয়ে চলে আসে 350 টাকা সামথিং। আমি যেখানে বাসা নিয়েছি ওইখানে ডট ইন্টারনেট নাই, দুঃখের সংবাদ এটা। তো পরে আমি ফোন দিয়েছিলাম আমার একটা স্ট্যাটিক আইপি লাগে এসিএল এর জন্য। তো আমাকে বলে যে কর্পোরেট কানেকশনসে যান, 5 এমবিপিএস 2000 টাকা দিবেন স্যার, আর কিছু দিয়ে না। এমআরআইটি আছে, কিন্তু এমআরআইটি হচ্ছে বিটিসি এর নাকি স্টেবল কানেকশন দেয়। বিটিসিএল যদি কানেকশন থাকে তাহলে আপনি স্টেবল কানেকশন পাবেন। যদি ঝড়ের কারণে বা ইঁদুরে আপনার তারটা কেটে দেয় একটু সমস্যা, মানে 3 দিন লাগতে পারে ঠিক হতে। 3 দিন হচ্ছে বেস্ট কেস, কিন্তু স্টেবল পাওয়া যাবে। এটা এই আমি যে প্যাকেজটা চালাতাম আমাকে ওদের তো একটা কন্ডিশন থাকতো যে 8টা থেকে 2টা পর্যন্ত 10 Peak hour. না মেইনটেইন করা সম্ভব। আপনারা যখন কিওএস ছিল আপনাদের কোয়ালিটি অফ সার্ভিস টপিকসের মধ্যে প্যাকেটের ভিতরে পড়ছে আইপি এর হেডারের ভিতরে এই যে কিওএসে আপনি যেমন প্রায়োরিটিটা সেট করতে পারেন, এবং আপনারা টিপিডি বা বাসায় গিয়ে কিওএস বলে একটা অপশন আছে, এইখানে গিয়ে আপনি পার ডিভাইসের স্পিড লিমিট করতে পারেন। আপনি যদি আপনার রাউটার থেকে করতে পারেন, আপনাকে যে প্রোভাইড করতেছে ব্যান্ডউইথটা তার কাছে তো মেইন কন্ট্রোল, সে কতটা আপনার ওয়াটার ফ্লোটা ছাড়বে, কতটা ব্যান্ডউইথ আপনার জন্য সে ছাড়তেছে। সো অবশ্যই তার হাতে কন্ট্রোল আছে। কিন্তু আমাদের এই যে মাইক্রোটিক রাউটার 4011 এটার দাম এই মুহূর্তে মনে হয় 20,000 প্লাস ইডিতে। সরি 3011 4011 তো বাংলাদেশে আমি এখনো দেখি নাই। সো
এই যে 3011 20,000 প্লাস, এইখানে আপনি যে স্পিড লিমিটের কথা বললেন না, 5টা স্পিড লিমিট বললে এরপরে আর হচ্ছে র্যাম টানতে পারে না, কারণ প্যাকেটগুলোরে এমন ধাক্কা দিয়ে ঠেকাই দিচ্ছেন, আপনার কাছে ব্যান্ডউইথ আছে। সো ইউ নো ডেফিনেট রিসোর্স। আমরা এই কিওএস করতে হয় যখন আপনারা হটস্পট করবেন না, তখন আপনাদের এই ধারণাগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছেন? এই জন্য হটস্পটটা আপনারা প্লিজ ল্যাব করবেন, ঠিক আছে? ভাউচার ক্রিয়েট করবেন, অনেক অনেক টিউটোরিয়াল পাবেন, তিতাস দাদা টিউটোরিয়াল পাবেন। তিতাস দাদাকে চিনেন কেউ? মাইক্রোটিকের বাংলাদেশি লেজেন্ড, পিস অফ টাইটি। আচ্ছা, সো এটা গেল আমাদের মোটামুটি নেটওয়ার্ক টুলসের প্রয়োজনীয়তা এবং নেটওয়ার্ক মনিটরিং টুলস হিসেবে কি কি আছে আপনারা দেখবেন। বিভিন্ন আছে, গ্রাফানা আছে, প্রমিথিউস আছে। এই যে কার্যত কোশ্চেন ছিল যে ডেভঅপসের দিকে যাচ্ছি কোথায়, তাই না? সো গ্রাফানা, প্রমিথিউস ডেভঅপস ইঞ্জিনিয়ারদের জন্য মাস্ট নো। এছাড়া মনিটরিং টুলস, বুঝিনি, হ্যাঁ, ইয়েস, নেটওয়ার্ক মনিটরিং, সার্ভার মনিটরিং, প্রসেসর করবেন। এবং আরেকটা নেটওয়ার্ক ডেভঅপসে নেটওয়ার্ক লাগে না ভাই, নেটওয়ার্কিং একটা কোর কনসেপ্ট ডেভঅপসে। আপনার যেমন অ্যাপ্লিকেশন জানা লাগতেছে, CI/CD পাইপলাইনিং জানা লাগতেছে, এরকম গিট জানা লাগতেছে, এরকম আপনার নেটওয়ার্কিং ওয়ান অফ দ্য কোর কনসেপ্ট ডেভঅপসে। সো এই জিনিসগুলো এখন আসেন আমরা হচ্ছে কোথায় যাব। আজকে মেইন যে টপিক সেটা হচ্ছে ভার্চুয়ালাইজেশন। আমি গতদিন ভার্চুয়ালাইজেশন আপনাদেরকে একটু বোঝানোর ট্রাই করছিলাম, আমি জানি না ওই সময় আপনারা কতটুকু বুঝছেন। সো আই এম রিপিটিং দ্যাট। ভার্চুয়ালাইজেশনের বেসিক কনসেপ্টটা আমাকে কেউ বলতে পারবেন? ভার্চুয়ালাইজেশনের প্রস অ্যান্ড কজ, এই দুইজন বাদে আপনারা দুইজনের ভিতর থেকে কেউ বলতে পারবেন? এই দুইজন ভার্চুয়ালাইজেশন জিনিসটা আসলে কি, বা ভার্চুয়ালাইজেশন কি কি টাইপের ভার্চুয়ালাইজেশন হইতে পারে? এটা ভার্চুয়ালাইজেশন। আচ্ছা, আপনার কোনো থটস নাই? VMware চালান নাই কোনো দিন? ভার্চুয়াল বক্স, ওরাকল ভার্চুয়াল, মানে VMware বা ভার্চুয়াল বক্স, হ্যাঁ, তাহলে ওইটা কি ছিল আসলে? ওইটাই ভার্চুয়ালাইজেশন। VMware-তে আমরা যে কাজটা করি সেটা কি করি, এমনিতে আমার একটা কম্পিউটারের বেসিক ইউনিট কী কী থাকে বলে, এখানে আমার চলে অ্যাপ্লিকেশনগুলো চলে, এই অ্যাপ্লিকেশনের সাথে আন্ডারলাইন কি থাকে, আমার একটা ওএস থাকে, অপারেটিং সিস্টেম থাকে, এর তলায় থাকে আমার ফার্মওয়্যার, এর তলায় থাকে হার্ডওয়্যার। এটা তো হচ্ছে একটা জেনেরিক সিস্টেম। এটা যদি আমার একটা কম্পিউটার হয়, এই কম্পিউটার আকারটা কেমন করে হয়? এটা কম্পিউটার হবে, ব্রাজিলের কথা তো হয়ে গেছে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার একটা কম্পিউটিং ডিভাইসে, মানে আমি যদি কয়েকটা অ্যাবস্ট্রাক্ট লেয়ার চিন্তা করি, এই চারটা হচ্ছে আমার কি অ্যাবস্ট্রাক্ট লেয়ার। চোখে কিছু হয়েছে? ও আচ্ছা, ডাস্ট অ্যালার্জি। এখন এই ভার্চুয়ালাইজেশনের জন্য এই তো দেখেন হার্ডওয়্যারের পরে ফার্মওয়্যারের পরে আমি যদি মানে এই সাইডে আমি যাই, এটা কি ডিরেকশন বলে বলেন তো? উপরের দিকে কি সবসময় উত্তর না? বাংলাদেশের ম্যাপে সব ম্যাপে উপরের দিকে আসলে উত্তর, নর্থ, মানে সাউথ টু নর্থ যদি আপনি যান, তাহলে প্রথমে করতেছে হার্ডওয়্যার, তারপরে ফার্মওয়্যার, তারপরে ওএস। ভার্চুয়ালাইজেশনে কি করছে ওরা? হার্ডওয়্যার, বুঝি নাই, না কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লেয়ার চিন্তা করে, এর কাজ হচ্ছে অ্যাপ্লিকেশন রান করা, এর কাজ হচ্ছে ওএসটা রান করা, এর লেয়ারের কাজ হচ্ছে ফার্মওয়্যার, যেটা ফার্মওয়্যারটা রান করা, এটার কাজ হচ্ছে হার্ডওয়্যারটা রান করা। জাস্ট অ্যাবস্ট্রাক্ট লেয়ার চিন্তা করা।
মানে কাল্পনিক বা আসলেই আছে, এই জিনিসগুলো তো অবশ্যই আছে, এইটা তো অবশ্যই আছে, বাট লেয়ারটা আপনি চিন্তা করেন কাল্পনিক। সো এখানে আপনি কি বসাইতেছেন? একটা হাইপারভাইজার। কি বসাইতেছেন? হাইপারভাইজার। হাইপারভাইজারের উপরে আপনি কি বসাইতেছেন? ওএস অ্যাপ্লিকেশন, ওএস অ্যাপ্লিকেশন, ওএস অ্যাপ্লিকেশন। এইটা তো VMware এর স্ট্যাক হবে। কোনটা? VMware এর অঞ্চল সেটা করে না। আমি আসতেছি। সো এই যে হাইপারভাইজারটা, এটা হচ্ছে কি হইতে পারে? এটা একটা সফটওয়্যার হইতে পারে, এটা একটা হার্ডওয়্যারও হইতে পারে। ঠিক আছে? সো মেইন জিনিস কি দেখেন, এখানে আপনি ওএস আর অ্যাপ্লিকেশন চালাতে পারতেন কয়টা? মানে একটা ওএস আপনি রান করতে পারতেন সিমultaneously, একবারে একটা ওএস রান করতে পারতেন। কিন্তু যখন আপনি এই হাইপারভাইজার নামক ম্যাজিক একটা প্রোগ্রাম রে ইনস্টল করে নিচ্ছেন আপনার সিস্টেমে, তার উপরে আপনি কি এখানে মনে করেন আপনি চালাচ্ছেন কি কালি লিনাক্স, এর উপরে কালি লিনাক্সের অ্যাপ্লিকেশন চলতেছে, হাইড্রা অ্যাটাক চালাইতেছেন, ডিডিডিএস অ্যাটাক মারতেছেন। এখানে মনে করেন আপনি চালাইতেছেন কত? ডেবিয়ান 12। ডেবিয়ান 12 এর উপরে রান করছেন মনে করেন কি অ্যাস্টেরিস্ক রান করছেন, চলতেছে। এখানে আপনি রান করছেন কি উবুন্টু একটা সার্ভার রান করছেন, উবুন্টু সার্ভার রান করে আপনি কি করতেছেন? উবুন্টু সার্ভারে আপনি হয়তো একটা মিউজিকের অ্যাপ্লিকেশন চালাইতেছেন, যে আপনি চান আপনি যখন নিজের বাসায় থাকবেন বা বাইরে থাকবেন, আপনার মিউজিকের টেস্ট খুবই হাই, যেগুলো হচ্ছে ইউটিউব কখনো অ্যালগরিদমে ধরতে পারে না, আপনার নিজের এই কালেকশনগুলো আপনি শুনতে চান। সো এখানে আপনি একটা সার্ভিস রান করে দিচ্ছেন, প্লেলিস্ট থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আপনি শুনতেছেন। অনেক ওপেন সোর্স এরকম সেলফ হোস্টেড অ্যাপ্লিকেশন আছে। বুঝিনি। ওকে, সো এই হচ্ছে কথা। ভিন্ন দেখেন আমার হার্ডওয়্যার ফার্মওয়্যার কোনো জায়গায় চেঞ্জ হচ্ছে না, কিন্তু মাঝখানে আমার একটা প্রোগ্রাম আসতেছে বা একটা আরেকটা হার্ডওয়্যার আসতেছে, যেটা মূলত হাইপারভাইজারের কাজ করতেছে, করে আমার মাল্টিপল ওএস আমি একসাথে রান করার সুযোগ পাচ্ছি। ঠিক আছে? সো এটাই হচ্ছে আমার হাইপারভাইজারের মূল উদ্দেশ্য। এখন কথা হচ্ছে আমার পিসি একটা, আমি এতগুলো ওএস একসাথে চালালে আমার হচ্ছে জিনিসটা নষ্ট হয়ে যাবে না? কখনো শুনেছেন যে কম্পিউটার বেশি চালালে নষ্ট হয়ে যায়? কেউ বলে নাই আপনাদের কম্পিউটার বেশি চালালে নষ্ট হয়ে যায়? ছোটবেলায় যখন কম্পিউটার ইউজ করতেন তখন বলে নাই যে বেশি চালালে সেটা নষ্ট হয়ে যাবে? এখনো বলে মোবাইল বেশি চালালে নষ্ট হয়ে যাবে। তো এখানে তো দেখেন, এখানে তো এই জিনিসটা কাইন্ড অফ বেশি চলার কথা, কারণ একটা ওএস একটা অ্যাপ্লিকেশন রান করতে যে আমার রিসোর্সটা দরকার হয়, তিনটা ওএস তিনটা অ্যাপ্লিকেশন রান করতে ডেফিনেটলি আমার মোর রিসোর্স দরকার, রাইট? সো এটা কি তাহলে কম্পিউটার নষ্ট হয়ে যায় না? তিনটা ওএসের জন্য রিসোর্সটা কি হয়? পার্টিশন করে। তাহলে একটা যে তথ্য আরেকজন পেয়ে যায় না, মনে করেন এখানে আপনি হচ্ছে সাকিব আল হাসানের একটা সার্ভার দিচ্ছেন, এখানে তামিম ইকবালের একটা সার্ভার দিচ্ছেন, এখানে মিরাজের একটা সার্ভার দিচ্ছেন। এখন মিরাজ হচ্ছে সাকিবের কথা তামিমরে বলে, তামিমের কথা সাকিবরে বলে। তাহলে মিরাজ যে এই যে বাদরামি করতেছে, এটা তামিম সাকিব ওরা দুজনে টের পেয়ে যাবে না, কারণ ওরা তো সবগুলোই আছে হচ্ছে একটা হার্ডওয়্যারের উপরে, টের পেয়ে যাবে না। যদি না শেয়ার ইন্ট্রোডিউস করা হয় তাইলে হবে না। শেয়ার ইন্ট্রোডিউস করা যায় সো আপনার হচ্ছে আমার কেন আমি এটাকে ভাঙবো, কেন আমি একটা জায়গায় একটা রাখবো? আবার আরেকটা জিনিস তো চিন্তা করলেন না, মনে করেন এখানে একটা অ্যাপ্লিকেশন চলতেছিল, ইমেল সার্ভার চলতেছিল, হ্যাঁ, এইটা পিসি মনে করেন কোনো কারণে পুরো ধ্বংস হয়ে গেছে, উড়াই নিয়ে গেছে কেউ। সো সেক্ষেত্রে শুধুমাত্র আমার ইমেল সার্ভারটা ডাউন হইতো, কিন্তু এরা যদি আমি উড়াই নিয়ে যাই তাহলে আমার একসাথে কতগুলো সার্ভিস ডাউন হচ্ছে। তাহলে আমি কি করব? আমি কি এটা ইউজ করব না এটা ইউজ করব? এটা আমি কেন ইউজ করব না? গিভ মি রিজনস। ফিজিক্যাল রিসোর্স অনেক না, বুঝি না, ক্লিয়ার করেন কথাটা। আপনি ঠিক লাইনে আছেন, ক্লিয়ার করেন, এক্সপ্লেইন করেন। আচ্ছা,
রাইট। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এখনো অনেক ক্লায়েন্ট এমন পাবেন যারা আসলে ভার্চুয়ালাইজেশনে বিশ্বাসই করে না। যারা ভার্চুয়ালাইজেশনে বিশ্বাস করে না ওদেরকে ক্লাউড কম্পিউটিং এ আপনি জীবনেও বিশ্বাস করাইতে পারবেন না, কারণ ক্লাউড কম্পিউটিং দাঁড়ায় আছে ভার্চুয়ালাইজেশন কনসেপ্টের উপরে। ঠিক আছে, ফ্লেক্সিবিলিটিতে নাও হয় কি ওখানে আমি যে পরিমাণ পাওয়ারফুল একটা হার্ডওয়্যার এফোর্ড করতে পারবো, কারণ আমার কাছে একটা কম্পিউটার তো অনেক পাওয়ারফুল হতে পারে যদি 100 জন চালায়, ওই 100 জনের কম্পিউটার কিন্তু আসলে বেশি পাওয়ারফুল। মেইন সমস্যাটা হচ্ছে কিছু কিছু জায়গায় এমন কিছু সার্ভিস চলে, সেটা যখন চলে তখন পাওয়ার হচ্ছে মানে পুরোটা খেয়ে নেয়, রিসোর্স পুরোটা শেষ করে দেয়, কিন্তু ওইটা হয়তো চলে দিনে 2 বার। এখন 2 বারের জন্য 24 ঘন্টার মধ্যে মনে করেন ওই রিসোর্স নিয়ে ওর কাজ করতে সময় লাগে টোটাল 30 মিনিট। বাকি 23 ঘন্টা 30 মিনিট আপনার হার্ডওয়্যার কি হচ্ছে, আইডল বসে থাকতেছে। টাকা দিয়ে আপনারা যদি অলস হয়ে বসে থাকেন আপনাদের কেউ টাকা দিবে? হার্ডওয়্যারকে কেন তাহলে আমি টাকা দিব? ইভেন কিছু কিছু জায়গায় হাইপারভাইজারে এমন ক্ষমতা আছে, আপনার অরিজিনাল এসএসডি হয়তো 160 জিবি, আপনি 10টা ভিএম এর মধ্যে শেয়ার করতেছেন 180 জিবি। 20 জিবি কই থেকে আসে? একটা ওরে দেওয়ার তাই আছে। এই কনসেপ্টটা মজার। সো এটা হচ্ছে একটা কি আমার টাইপ 1 ভার্চুয়ালাইজেশন। আরেকটা আছে টাইপ 2, যেটা হচ্ছে ওরাকল, ভিএমওয়্যার বা আপনার হচ্ছে ভার্চুয়াল বক্স এগুলা করে থাকে। সেটার জিনিসটা কি আমি কিন্তু কতদিন দেখাইছিলাম, আমি রিপিট করতেছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন রিপিটেড ক্লাসে? কতদিন আপনারা ঘুমাচ্ছিলেন, তো এই জন্য আমি আজকে আবার দেখাই দিচ্ছি। হার্ডওয়্যার, ফার্মওয়্যার, এর উপরে থাকে আমার একটা ওএস যেটাকে আমরা বলি হোস্ট, এর উপরে থাকে আমার কি হাইপারভাইজারের উপরে কি থাকে আমার ওএস অ্যাপ্লিকেশন, উইন্ডোজ ভি নাম শুনছেন? হাইপারভাইজার ভি, উইন্ডোজের কিন্তু নিজের একটা প্রোভাইডারি হাইপারভাইজার আছে। এইটাই। সো দেখেন এখানে আপনার কি একটা কি আছে, হোস্ট ওএস আছে, যেটার উপরে আপনি কি মারতেছেন, হাইপারভাইজার মারতেছেন। এই যে WSL মারি না আমরা, উইন্ডোজ সাবসিস্টেম লিনাক্স, দ্যাট ইজ এ হাইপারভাইজার অলসো, যেখানে আপনি উবুন্টুরে ইউজ করতে পারতেছেন। সো এটা কি আমার লেয়ার 2। এখন আপনারা আমাকে কেউ লেয়ার 1 আর লেয়ার 2 কোনটা ভালো সেটা আমাকে বলতে পারবেন? কেন ভালো? কোন ভার্চুয়ালাইজেশনটা ভালো? হ্যাঁ, কোনটা বেটার? লেয়ার 1 আর লেয়ার 2? হ্যাঁ, ফ্লেক্সিবিলিটির কথা বললে লেয়ার 2 বেটার, কিন্তু যদি আমি মানে সেপারেশন চাই, কমপ্লিট সেপারেশন দেওয়া মানুষ ফ্লেক্সিবিলিটির জন্য লেয়ার 2 বেটার, এটা পুরোপুরি ভুল কথা। লেয়ার 2 বেটার ইন এ সেন্স, লেয়ার 2 যদি বেটার হয়, একটা দিক থেকে লেয়ার 2 পজিটিভ সাইন আছে, সেটা হচ্ছে এইটা ইউজ করার জন্য আপনার আলাদা ম্যানেজমেন্ট পোর্টাল লাগে না। আর লেয়ার 1 এ যেহেতু আমার কোনো বেস ওএস নাই, অবশ্যই এই ওএস গুলা বা কনফিগারেশন করা গুলা ম্যানেজ করার জন্য আমাদের কি লাগে, একটা ম্যানেজমেন্ট পোর্টাল লাগে। সো প্রক্সবক্স আপনারা যেটা ইনস্টল করবেন, প্রক্সবক্স ইজ দ্য মানে প্রক্সবক্স জিনিসটা ইউজ করে কি QEMU ভার্চুয়ালাইজেশন টেকনিক ইউজ করে এরা কি করে, লেয়ার 1 ভার্চুয়ালাইজ করে, এবং এই লেয়ার 1 কে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে বেয়ার মেটাল অ্যাপ্রোচ। বেয়ার মেটালে কোনো কিছু করতে বলা মানে ইন্ডাস্ট্রিতে আপনাকে কিসে করতে হবে, ডিরেক্ট হার্ডওয়্যারের উপরে করতে হবে। বোঝা গেছে? আপনি আলাদা কোনো সফটওয়্যারের উপরে করতে পারবেন না, মনে রাখবেন শব্দটা বেয়ার মেটাল। ঠিক আছে? সো আপনাকে যদি আমি বলি যে সাদিক আপনি আমাকে একটা মাইক্রোটিকের রাউটার OS 6
ইনস্টল করে দিবেন আপনার সামনে থাকা পিসিতে। সো আপনার প্রথমে জিজ্ঞেস করা উচিত আমাকে যে ভাইয়া এটা কি আমি হচ্ছে লেয়ার 2 তে করব না লেয়ার 1 এ করব। আমি যদি বলি বেয়ার মেটালে করতে, তাহলে ওটার ভিতরে আর কোনো ওএস থাকা যাবে না, শুধুমাত্র একটা ওএসই চলবে। সেটা কি? মাইক্রোটিক রাউটার ওএস। বোঝা গেছে? আমাদের ইউএসএ তে কিন্তু একটা পিসি আছে যেটা পিসি মাইক্রোটিক, তার মানে একদম পিসির কনফিগারেশনে চলতেছে। 500 জিবি এসএসডি, র্যাম মনে হয় 16 জিবি আর 32 জিবি, সিপিইউ কোর 12টা। মানে যে কোনো বেটার ডিভাইসে ও ইজিলি মানে পাঙ্গা নিতে পারবে। কিন্তু যেটা হচ্ছে অরিজিনালি সার্ভার সাইডের সার্ভার ইকুইপমেন্ট দিয়ে তৈরি, ওই ডিভাইস টিকবে 3 বছর আর এ পাঙ্গা নিতে গিয়ে টিকবে 1 বছর। পার্থক্যটা এই জায়গায়, কিন্তু পাঙ্গা নিতে পারবে। বাংলাদেশে অনেক আইএসপি আছে যারা মাইক্রোটিক রাউটার না কিনে এরকম মাইক্রোটিক পিসি বানায়, এবং এইটার থ্রুতে তাদের 200-300 কাস্টমারকে তারা সার্ভিস দেয় ভাই। সো যেখানে আপনার রাউটারের সিসিআর এর দাম হয়তো হচ্ছে দেখা যায় 2 লাখ 2.5 লাখ, সেখানে আপনি হচ্ছে 1 লাখ টাকায় একটা হচ্ছে পিসি রাউটার বানায় ফেলতে পারতেছেন। এবং আমাদের যে পিসি রাউটার, এখন বলতে পারেন ভাই পিসি রাউটারে তো একটার বেশি আপনি আপলিঙ্ক দিতে পারবেন না, মনে করছেন আশা নাই? হ্যাঁ, আপলিঙ্কের কনসেপ্ট নাই। আচ্ছা, একটার বেশি কি দিতে পারবো? আমার পোর্ট কয়টা পিসিতে, ডেস্কটপে? পোর্ট বাড়াবো কি করে আমরা? কি থ্রুতে বাড়াবো? কোথায় সুইচ লাগাবো? ওইটা ঢুকলো, আমি আপলিঙ্ক হিসেবে ঢুকালাম, আমার তো বেয়ার মেটালে আছে, একটা ঢুকলো আপলিঙ্ক হিসেবে। ওই আপলিঙ্কটাই আপনি আবার হচ্ছে ডিস্ট্রিবিউট করার জন্য ইউজ করতে পারবেন। মাদারবোর্ড লাগবে। মাদারবোর্ড থেকে মনে করেন কি করে দেখাবো, উপরের একটা বোর্ড থাকলে ভালো। মনে করেন এটা হচ্ছে একটা পোর্ট, এখানে আপনি ইনকামিং কানেকশন ঢুকাইতেছেন। রাউটারে কি হয়, একটা পোর্টে আপনার ইনকামিং কানেকশন ঢুকতেছে, আইএসপির সাথে কানেক্ট হচ্ছেন আপনি, এবং ইন্টারনাল যে ডিভাইসগুলো আছে সেইগুলো তো রাউটারের সাথে কানেক্ট হতে হবে। সেটাও কি আপনারা এই পোর্টের থ্রুতে কানেক্ট করতে পারবেন? এটা তো পারবেন না, কারণ এটা তো ওই পাশে অকুপাই করে আছে আপনার আইএসপি। তাহলে কিভাবে করবেন? সুইচটা কোথায় বসাবেন? ইউএসবি-তে কি বসাবেন? এখানে আমাদের পিসিতে জিপিইউ অ্যাড করা যায়, কোন পোর্টে অ্যাড করা যায়? জিপিইউ অ্যাড করা যায় কোন পোর্টে? পিসিআই পোর্টের নাম শুনছেন? পিসিআই এক্সপ্রেস। জিপিইউ যে পোর্টে ইনস্টল করা যায়, ওই পোর্টে আমরা একসাথে ব্রিজড 10, 15 এরকম কি ইউজ করতে পারি? আমাদের কাস্টম একটা কার্ড, সাউন্ড কার্ড আলাদা করে লাগানো যায়, দেখছেন কখনো? আপনার পিসির সাউন্ডটা নষ্ট হয়ে গেলে সাউন্ড কার্ড আলাদা করে ইনসার্ট করতে পারবেন আপনারা। ভিডিও কার্ড যেভাবে আপনারা জিপিইউটা যেভাবে ইনসার্ট করতেছেন, সাউন্ড কার্ডটাও কিন্তু ওই পিসিআই স্লটে ইনসার্ট করতেছেন। ওইরকম একসাথে ব্রিজ করা আপনার 4-5টা পোর্ট আপনি ইনসার্ট করতে পারবেন। এবং কি বলেছিলাম, প্রত্যেকটা ইন্টারফেসের ম্যাক আইডি আলাদা। প্রত্যেকটা ইন্টারফেস তাহলে আমার আলাদা আলাদা এক একটা পোর্ট এক একটা ইন্টারফেস হিসেবে কাজ করতেছে। মাইক্রোটিকে যেমন আপনাদের 5টা পোর্ট আছে, 5টা আলাদা আলাদা ডিস্টিংগুইশ পোর্ট, ডিফারেন্ট পোর্ট। এখানেও যখন আপনি করতেছেন তখন আপনি ইন্টারফেসগুলো এভাবে সিলেক্ট করে দিতে পারেন, কারণ একটা পোর্ট থাকলে ওইখানে আসলে করা সম্ভব না। ওই সম্ভব কখন জানেন? ওইটা যদি সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিং ক্যাপাবল থাকে, যেখানে কন্ট্রোলের কিছু থাকতো না। একটা পিসিতে ইভেন একটা কেবল দিয়ে 2টা প্রোভাইডারের ইন্টারনেট প্রোভাইড করা সম্ভব। আপনি একটা প্রোভাইডারের কাছ থেকে মনে করেন 90টা আইপি কিনছেন, একটা কেবল দিয়ে 90টা আইপি আপনি হচ্ছে অ্যাসাইন করতে পারবেন। এই জিনিসগুলো সম্ভব। সো এখানে এই যে ভার্চুয়ালাইজেশনটা, তাহলে বেয়ার মেটাল এখানে ছিলাম, রাইট? বেয়ার মেটালে বললে ওইটা কি আলাদা কোনো ওএস থাকবে না।
বেয়ার মেটাল অ্যাপ্রোচ, এবং এটা কখন আমরা ইউজ করবো লেয়ার 1, ঠিক আছে? কারণ আপনারা প্রথমে ডেবিয়ান ইউজ করছিলেন, তারপরে গিয়ে ওইটারে প্রক্সমক্সে জেনারেট করতে গেছিলেন, এবং আমরা প্রথমে ডেবিয়ানটা কোড করতেছিলাম, ডেবিয়ান বাট প্রক্সমক্সটা আপনাদের ইনস্টল করা লাগবে কোথায়? বেয়ার মেটালে, ঠিক আছে? বোঝা গেছে? সো এটা লেয়ার 1 লেয়ার 2 বোঝা গেছে। লেয়ার 1 এর যে সমস্যাটা সেটা হচ্ছে ম্যানেজমেন্ট পোর্টাল যদি না থাকে তাহলে আপনি এটাকে ইউজ করতে পারতেছেন না, কোনো বই নাই, কিছু নাই। দেয়ার মাস্ট বি সামথিং। VMware ESXi এর নাম শুনছেন আপনারা? বাংলাদেশে যত কর্পোরেট সেক্টর আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে VMware এর যে পেইড সলিউশন VMware ESXi, এই জিনিসটা ওরা ইউজ করে থাকে। কিন্তু আমরা হচ্ছে স্বাধীন চেতা মানুষ, লোকের বানানো সফটওয়্যার, যে সফটওয়্যারের সোর্স কোড আমরা দেখতে পারি না, সেই সফটওয়্যার আমরা ইউজ করি। সোর্স কোড দেখতে হবে আমাকে, সোর্স কোডের ভিতরে তুমি আমার ডাটা কোথায় পাচার করতেছো দেখতে হবে। এই জন্য আমরা উইন্ডোজকে ভরসা করি না। উইন্ডোজ বলে যে আপনি টিক দিবেন কিনা, টিক দেওয়ার আগেও আমার ডাটা বেঁচে দিয়েছে। এই ক্ষেত্রে অ্যাপেলের যে জিনিসটা, মানুষ অ্যাপেলকে এত পছন্দ করে কেন? প্রাইভেসি কনসার্ন। একটা ডুওলিঙ্গো এক্সাম দিতে গেলে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হয়, সফটওয়্যার ইনস্টল করতে হয়, যে সফটওয়্যারের আপনার পুরো সিস্টেমের অ্যাক্সেস থাকে। উইন্ডোজে এক ক্লিকে পুরো সিস্টেমের অ্যাক্সেস ডুওলিঙ্গো, আপনার ক্যামেরা থেকে শুরু করে সব কিছু হচ্ছে অ্যাক্সেস পেয়ে যাচ্ছে। আর ওইটা যখন ম্যাকে আপনি দিতে যাচ্ছেন, আপনাকে 10 জায়গায় গিয়ে পারমিশন সেটিং কাস্টম করে দিয়ে আসা লাগতেছে। আপনার চোখের সামনে দেখাই দিচ্ছে, এ তোমার লোকেশন নিচ্ছে, এ তোমার কিবোর্ড নিচ্ছে, এ তোমার ক্যামেরা নিচ্ছে, এ তোমার মাইক্রোফোন নিচ্ছে, তোমার স্ক্রিন মনিটরিং নিচ্ছে ও। সো এই জিনিস মাইক্রোসফটে থাকলে আপনি কোনদিন জানতেই পারবেন না ও কি কি নিচ্ছে আপনার কাছ থেকে। ওকে, সো হাইপারভাইজার গেল, ভার্চুয়ালাইজেশন গেল। এখন ভার্চুয়ালাইজেশন কি শুধু পিসি রে ভার্চুয়ালাইজ করা যায় ভাই? মানে সার্ভারে শুধু কম্পিউটিং ডিভাইসে ভার্চুয়ালাইজ করা যায়, নেটওয়ার্ক ডিভাইসকে কি ভার্চুয়ালাইজ করা যায় না? আমরা এদিকে বসে ইউএস এর ইয়াগুলো কিভাবে ডিভাইস ওটাও তো একটা ভার্চুয়ালাইজেশন কাইন্ড অফ না, ওটা ওয়্যারলেস কন্ট্রোল ডিভাইসটা ওটা তো সফটওয়্যার না, কেমনে ওয়্যারলেস কন্ট্রোল ভার্চুয়ালাইজেশন ভার্চুয়ালাইজেশন মানে ওএস লাগবে। ভার্চুয়ালাইজেশন মানে কি লাগবে? আর ওএস থাকা লাগবে অ্যাটলিস্ট, মানে একটা আপনি যদি পিসি মাইক্রোটিক বানান তাহলে আপনি পিসি মাইক্রোটিকটা মনে করেন মাইক্রোটিকের হার্ডওয়্যারের সাথে কোনো একটা কন্ট্রোলার আপনি বানাইলেন, কাজ করবেন বাইরে থেকে এসডিএন এর কনসেপ্ট, এটা কি আপনি ভার্চুয়ালাইজ করতেছেন না? একসাথে আপনি 10টা প্রপার্টি 20টা প্রপার্টি একসাথে রাখতেছেন না আপনি, এবং ওইখান থেকে হার্ডওয়্যারের সাথে কানেক্ট করায় আপনি এই জিনিসটা হচ্ছে কাজ করতেছেন। সো এই জিনিসটা ভার্চুয়ালাইজ, এইগুলা হচ্ছে আপনার করা যায় নেটওয়ার্কিং ডিভাইসগুলোরেও ভার্চুয়ালাইজ করা যায়। ভার্চুয়ালাইজেশনের অনেকগুলা হচ্ছে ক্যাটাগরি আছে, আপনারা যেমন হচ্ছে কি বলে স্যাপ বলে, আমি অনেক কিছু আছে, স্যাস সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, তারপরে অ্যাপ্লিকেশন অ্যাজ এ সার্ভিস, অনেক কিছু কিন্তু ভার্চুয়ালাইজ করা যায়। ক্লাউড কম্পিউটিংয়ের যে কনসেপ্ট, ক্লাউড কম্পিউটিংয়ের কনসেপ্টটাই কিন্তু ভার্চুয়ালাইজ কনসেপ্ট। আপনি নিজের জন্য মানে ওইখানে খুব ভালো আপনি দ্রুত প্রভিশন করতে পারবেন, এবং ওইখানে খুব ভালো আপনি কি করতে পারবেন, আইপি থেকে আলাদা আপনি যে কোনো ডিভাইসে যে কোনো আইপি বসাইতে পারবেন। আমরা প্রক্সমক্সে রান করি কেন? ওয়াই উই অপারেটেড প্রক্সমক্স। আমাদের যাত্রাটা কিন্তু প্রক্সমক্স দিয়ে শুরু হয় না, আমাদের সার্ভারের যাত্রার জার্নিটা কেউ বলছে আপনাদের কাজ করতেছে, আগে কাজ করতাম না, আগে আমাদের সিস্টেমটাই ছিল না, আমরা পিবিএক্স নিজেরাই ডিপ্লয় করতাম না। আমরা কি করতাম, এক কোম্পানির কাছ থেকে 2 কোম্পানির কাছ থেকে পিবিএক্স কিনতাম, কিনে আমাদের কিছু কথাবার্তা বলে ওই সেম জিনিস আরেকজনের কাছে বেচে দিতাম, মাঝখানে রিসেলার হিসেবে আমরা কি খাইতাম, টাকা খাইতাম, এবং
সিপ ট্রাঙ্কটা প্রোভাইড করতাম আমরা কমিউনিকেশনের ক্ষেত্রে। আপনারা দেখবেন সিপ ট্রাঙ্কটা প্রোভাইড করতাম। সো আমাদের নিজেদের কোনো পিবিএক্স সিস্টেম ছিল না। দেন তখন আমরা হচ্ছে আপনারা মানে অন দ্য রান আপনাদের যাদের সম্ভাবনা আছে আপনারা হয়তো দেখবেন যে আপনাদের সাপোর্টে কাজ করতে হলে, সাপোর্টে যদি আপনারা উঠেন, ভয়েস ওভার নিয়ে কাজ করতে হলে ভয়েস ওভারের সার্টিফিকেশন থাকবে, দ্যাট ইজ ভয়েস সার্টিফিকেট, একটা সার্টিফিকেশন লাগবে। ভয়েস ওভার নিজেদেরই কোর্স ম্যাটেরিয়াল আছে, ওরা এক্সামও নেবে নিজেরা, নিয়ে আপনাকে এভালুয়েট করবে যে আপনি ইনস্টলার হিসেবে যোগ্য কিনা। ঠিক আছে, আপনার ইনস্টল করার যোগ্যতা আছে কিনা। হ্যাঁ, সাপোর্টে কাজ করতে এই সার্টিফিকেশনটা লাগবে। আপনি যদি ইনস্টলার না হন তাহলে আপনাকে কোনো সাপোর্ট দিবে না ভয়েস ওভার। ইনস্টলের কাজ যদিও খুবই বেসিক, কিন্তু আপনারা তো এখন ভয়েবটা আপনাদের সামনে একটা সমুদ্র, অবশ্যই কোর্স করা লাগবে, ওদের নিজেদেরই কোর্স আছে, প্যারার কিছু নাই। এটা আপনাদের যে কোনো ভাইয়া চাইলে এমনি হয়ে যাবে, ওটা শুধু কাউকে চাইতে হবে যে সবগুলা পাস করবে, তাহলেই হয়ে যাবে। যে কোনো একদিন চাইলেই হয়ে যাবে, এটা নিয়ে কোনো প্যারা নেই। কারণ চোখ বন্ধ, চোখ বেঁধে দেন ছেলেগুলার, চোখ বেঁধে কনফিগার করতে বলেন, কনফিগার করে দেবেন। না, লিনাক্স না, এটা তো আলাদা, ভয়েস ওভার স্পেসিফিক প্রোডাক্টের। কিসের জন্য? মানে যখন ভয়েস ওভারের সাপোর্ট দিতে যাবেন তখন আপনার লাগবে। ভয়েস ওভারের কোনো একটা প্রপার্টিতে ভয়েস ওভারের অ্যাপ্লায়েন্স আছে, ফিজিক্যাল হতে পারে, হোস্টেড হইতে পারে। হোস্টেড মানে কি? পিবিএক্সটা আছে ক্লাউডে, নট অন প্রেম। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার সার্টিফিকেশন অবশ্যই লাগবে, কারণ ইন দ্য লং রান মেইন কন্ট্রোল তো আপনার ভেন্ডরের হাতে, যে সফটওয়্যারটা বানাইছে ওর এন্ডে যদি কোনো ধরনের প্রবলেম হয়, আপনার তো ফিক্স করার মতো ক্যাপাবিলিটি নাই। ইউ ডোন্ট হ্যাভ দ্য রুট অ্যাক্সেস অফ দ্যাট সার্ভার। ভয়েস ওভার রান করতো CentOS 7-এ। আমি লাস্ট টাইম যখন ভয়েস ওভার নিয়ে কাজ করছি, আমি কাজ করি না পিবিএক্স না অনেকদিন, অনেকদিন মোর দ্যান ইয়ার্স আমি কাজ করি না। সো এটা মানে পিবিএক্স নিয়ে কাজ করি না বলতে কি, পিবিএক্স এই যে ভয়েস ওভার বা আদার সাপোর্ট এই রিলেটেড কাজ আমি করি না। সো এখানে দেখা যায় যে ভয়েস ওভারের ক্ষেত্রে CentOS 7 ছিল, ডকারের তো নাম শুনছেন, ওরা ডকারাইজড করে ডকারাইজডের ভিতরে অ্যাস্টারিস্কটা রাখতো, ওদের ডাটাবেসগুলো ডকারাইজড করা। সো এখন ওই ডকারের ভিতরে ঢুকতে গেলে আপনার রুট অ্যাক্সেস লাগবে। ডকারের ভিতরে যদি কোনো সমস্যা হয়ে থাকে ওটা তো ফিক্স করতে আপনি পারবেন না, আপনার হাতে ওই অ্যাক্সেসটা নাই, দেন ইউ হ্যাভ টু কল দেম। যখনই আপনার নামের সাথে ওদের ডাটাবেসে খুঁজে পাবেন ইনস্টলার হিসেবে, তখন আপনাকে কোনো সাপোর্ট ওরা। বিজনেসটা চিন্তা করেন, ওদের বিজনেস মডেলটা এরকম যে দেখেন সবসময় একটা বিজনেসের ক্ষেত্রে মনে রাখবেন এই জিনিসটা সত্য যে ভালো বিজনেসম্যানের সোর্সিং কস্ট সবসময় কম। সোর্সিং কস্ট, কারণ সেলিং কস্ট দেখা যায় সবারই কাছাকাছি 19-20, মেইন প্রফিটটা আসে কোথায়? সোর্সিং থেকে, তাই না? সো সবসময় যে একটা প্রোডাক্টের দাম বাড়ায় আপনাকে প্রফিট জেনারেট করতে হবে, দ্যাটস নট ট্রু। আচ্ছা, সো আপনি কি করতে পারেন? কস্ট কাটিং করতে পারেন। কিভাবে? মনে করেন ভয়েস ওভার একটা কোর্স করাইতে টাকা নেয় হচ্ছে $1500। এই কোর্স ও কাকে করাচ্ছে? ওর সারা ইউএসএ তে কি আছে? রিসেলার আছে। ভয়েস ওভার হচ্ছে একটা সময় ব্র্যান্ড অ্যাপ্রুভ ছিল, লাইক হিলটন, আইএসজি। এই ব্র্যান্ডগুলোর সাথে কি আস্তে আস্তে আপনাদের পরিচয় হচ্ছে? হিলটন, আইএসজি, তারপরে ম্যারিওট। এই ব্র্যান্ডিং জিনিসটা কি বোঝেন? এই ব্র্যান্ডগুলো কি রিপ্রেজেন্ট করে বোঝেন? মনে করেন খালেকের একটা হোটেল আছে, ঠিক আছে? ওই হোটেলটা কি মানে 3.5 স্টার। এখন
খালেকের স্বপ্ন ওর হোটেলরে ও কি বানাবে 5 স্টার। খালেক কি করছে, হিলটনের কাছে গেছে, বলে যে আমার XYZ একটা হোটেল আছে, আমি তোমার সাথে কোলাব করতে চাই, আমি তোমার ব্র্যান্ডের আন্ডারে যাইতে চাই। হিলটন তখন কি করে, হিলটন তাকে রিকোয়ারমেন্টস দেয় যে তোমার টাওয়েলের রং সাদা হবে, রুমের রং বেবি পিঙ্ক হবে, এখানে লোগো থাকবে, তুমি মার্কেটিং এর পুরো দায়িত্ব আমাকে দিয়ে দাও, আর আমার যে কমপ্লায়েন্সগুলো আমি মেইনটেইন করি, আমার চেইনদের ক্ষেত্রে আমি যে কমপ্লায়েন্সটা মেইনটেইন করি, আমি যে সার্ভিসগুলো মেইনটেইন করি, ইউ হ্যাভ টু অ্যাভেল দোজ সার্ভিস। তোমার ওয়াইফাই এখান থেকে আসা লাগবে, এই 4টা অপশন আছে, এই 4টার ভিতরে তোমার যেটা ভালো হয় সেটা তুমি করবা। তোমার ফোন সিস্টেম এই ভয়েস থেকে আসা লাগবে, না হলে মিটেল থেকে আসা লাগবে। মিটেল হচ্ছে ভয়েস দুনিয়ার বলা যায় ওয়ান অফ দ্য ফার্স্ট মুভার্স, এবং অনেক এখন প্রচুর হোটেল আছে যে মিটেল খুবই কষ্টকর একটা সিস্টেম, কিন্তু ওরা ওইটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সো এই টাইপের কিছু লাগবে, তখন কি করে এরা আবার হোটেল ওনার খালেক কি করবে, খালেক এই টাইপের ফোন সিস্টেম প্রোভাইড করে এমন রিসেলারের কাছে যাবে। আমি মিটেল প্রোভাইড করি, আমার কাছে আসতে পারে, কারণ এই মিটেল ডিরেক্টলি এন্ড ইউজারের কাছে কোনোদিন বেচবে না। দ্যাটস দ্য রুল, বিজনেস রুল। কেন বেচবে না? সাপোর্টিং ইউজ কস্ট, তার থেকে কি করতেছে, আপনার কাছে $1500 নিচ্ছে, নিয়ে আপনাকে শিখাইতেছে, সার্টিফিকেশন নিচ্ছে, এবার আপনি কি ইনস্টল করে দিয়ে আসতেছেন। 95% প্রবলেম আপনি নিজে ডিল করতেছেন, আপনার সময় দিয়ে আপনি ক্লায়েন্টকে সাপোর্ট দিচ্ছেন, ওই সাপোর্টটা মিটেলকে দেওয়া লাগতেছে না, ভয়েসওভারকে দেওয়া লাগতেছে না। বিজনেস দেখছেন, এটা হচ্ছে আমেরিকান বুদ্ধি, আমাদের এলাকায় বলে ব্রিটিশ বুদ্ধি, এটা হচ্ছে এই বুদ্ধি। সবসময় বিজনেসের ক্ষেত্রে টাকা যে সবসময় এন্ড ইউজার দেবে এটা সত্য না। আমেরিকানদের রুল তো ব্রিটেন, হ্যাঁ আমেরিকানদের রুল তো ব্রিটেন, এইরকমই সব ওদের যে বুদ্ধি ভাই। সো পুরা 3.5 স্টার থেকে যখন আপনি হচ্ছে মনে করেন হিলটনের 4 স্টারে যাচ্ছেন, তখন কি হচ্ছে, আপনার পুরো হোটেলের লুক চেঞ্জ হয়ে যাচ্ছে, হোটেলের সার্ভিসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাট ইজ ব্র্যান্ড। যেমন আমরা সনেস্টা ইএস এর মনে হয় খুব সম্ভবত 7টা থেকে 10টা হোটেল আমরা পেতে যাচ্ছি হচ্ছে অরেঞ্জ আর নিউ জার্সিতে। নিউ জার্সিতে আমরা হচ্ছে 7টা থেকে 10টা হোটেল পেতে যাচ্ছি। আমাদের কিন্তু অনলাইনে কোনো মার্কেটিং নাই, টু বি অনেস্ট। আমাদের ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট নিজে। এটাই তো ভাবতেছি অনলাইন মার্কেটিংটা কেন হচ্ছে, ক্লায়েন্ট আনে, ক্লায়েন্ট নিজে। এটা যেমন চলতেছে, গুচ্ছ আকারে ক্লায়েন্ট আসতেছে, যখন ওই ক্লায়েন্ট যাওয়া শুরু করতে গুচ্ছ আকারে বের হয়ে চলে যাচ্ছে। এই জন্য মার্কেটিং দরকার, আলাদা আলাদা সেক্টরের মানুষ পাওয়ার জন্য। ফেসবুকে যে দেখলাম যে একটা পোস্টার দিচ্ছে, এগুলো যে ক্লায়েন্ট করার জন্য ব্রাইট লাইট একাডেমি না, যে কর্পোরেট কেয়ার এইগুলা আস্তে আস্তে ক্লায়েন্ট বলতে কি, আমাদের যখন কোথাও পিচ করতে যাই, যারা আমাদের সার্ভিস নিয়েছে, এরকম মানুষের রিকমেন্ডেশন ছাড়া কেউ আসলে আমাদের এখানে আসবে না। থেকে তো কোনো একটা ফেসবুক থেকে ক্লায়েন্ট আসে না, ক্লায়েন্ট আসে ভাই পার্সোনাল ডিলে। আমরা যখন সাব কন্ট্রাক্ট নিই তখন কিন্তু আমাদের পার্সোনাল ডিলে আসে। সাব কন্ট্রাক্ট হয়তো বিট মাইরা আমরা ওইটা হচ্ছে ধরি, কিন্তু তারপরেও হোটেল ওনার ওই বিটটা আমাদেরকে দেয়। আমরা হয়তো লোয়েস্ট কস্ট দিই নাই, তারপরেও আমাদেরকে দেয়। রিলায়েবিলিটি কতদিনের মধ্যে, অথবা এমনও হইতে পারে ওই হোটেল ওনারের কাছ থেকে আগে 100K নিয়ে রাখছি, কাজ করেছি 25K, এখন 75K পাই, তো ওর আমাকে কাজ দেওয়া ছাড়া কোনো চয়েস আছে? যদি বের হয়েছে ভিডিও কেটে তারপরে দেওয়া। প্রথম দিকে কি মার্কেটিং এইভাবে হচ্ছে নাকি প্রথম দিকে জিনিসটা হচ্ছে মানে সারের সেলিং পাওয়ারটা হচ্ছে অতিমাত্রায় জোস। আমি সিম্পল একটা ফিচার টেস্টিংয়ে গেছি। কি ফিচার, যে ভয়েস মেল টু SMS। আইফোনে এইটা এই ফিচার কিন্তু আছে অলরেডি। আপনাকে কেউ ভয়েস মেল ড্রপ করলে ওটা ট্রান্সক্রিপ্ট আকারে আপনাকে শো করে দিচ্ছে। এই ফিচারটা সার্চ যায় কোথায়? ফোন সিস্টেমে।
এবং এই ফোন সিস্টেমে ফোনের উপরে লেখা বেঁচে থাকলে হবে না, এটা কি ফোনের দায়িত্বে যে ছিল, যে দায়িত্বরত অপারেটর তার কাছে এই এসএমএসটা যাইতে হবে। টুইট করছি, বানাইছি, টেস্ট করছি, টেস্ট করতে করতে স্যারের সাথে টেস্ট করছি, স্যার 4-5টা ভয়েসমেল দিয়েছে। প্রথম অবস্থায় ভয়েসমেল দিয়েছে, স্যার বলে এক কথা, শুনে আরেক কথা, আর ট্রান্সক্রিপ্ট হয় আরেকটা। খুব ভালো অ্যাকুরেসি নাই। বাদ ওই দিন বাদ, পরের দিন আবার আরেকটা ট্রাই করছি, ট্রাই করার পরে অ্যাকুরেসি 96-97%। যা ভয়েস বলতেছি, ইভেন রিফাত বলতেছি এশিয়ান অ্যাকসেন্টে, ওইটা হচ্ছে রিফাত ডিটেক্ট করে নিচ্ছে ভয়েসটা। 10 মিনিটের মধ্যে সেভ করে দিচ্ছি। সেলিং পাওয়ারটা অন্যরকম। এটার পিছনে, আমাদের গ্রোথের পিছনে একটা বড় স্ট্রাইকিং ফোর্স হচ্ছে আমরা মার্কেটিং করি। দেখেন, ফোনের ইকুইপমেন্ট অনেক কষ্ট। আমরা কি করি, আমরা এখানে পার প্রপার্টিতে $3,000 থেকে $5,000 ইনভেস্ট করি। আমরা কি করি, ভালো ডিভাইস নিই, যে ডিভাইসের লাইফ টাইম মোটামুটি 15-20 বছর। ওই ডিভাইসটা ফ্রিতে কাস্টমারের উইন্ডে দিয়ে আসি। ফোন চাইলে ফোন ফ্রিতে দিয়ে আসি। কন্ট্রাক্ট কি, তোমারে আপফ্রন্ট আমি কোনো চার্জ করতেছি না, তুমি মান্থলি আমাকে পে করো। যে কষ্ট আমার গেছে সেটা হয়তো আমার 10 মান্থে উঠে আসতেছে। ওর সাথে অবশ্যই ওই যে ডিভাইসগুলো, ডিভাইসের মালিক আমি, সে টাকা দিছে নেই, দিইনি তো। তার সাথে 3 ইয়ার্স আমার কন্ট্যাক্ট রয়েছে। পার মান্থ সে যখন আমাকে পে করতেছে, 10 মান্থে আমার ডিভাইসের কস্ট উঠে এসেছে। কন্ট্রাক্ট ব্রিজ করতে হলে তাকে কি করতে হবে, এইদার আমাদের হচ্ছে 3 ইয়ার্সের কস্টটা পে করে দিতে হবে, অথবা ডিভাইসগুলো সে যদি রেখে অন্য জায়গায় যেতে চায়, ডিভাইসের দামগুলো দিয়ে দিতে হবে। কিন্তু তার আগে যা খাওয়ার তো আমি খাইয়ে নিচ্ছি, ও যতদিনে বের হচ্ছে যা খাওয়ার খাইয়ে নিচ্ছি। এবং ফোন সিস্টেম হচ্ছে এমন একটা হ্যাসেল সিস্টেম, এটাতে একবার আপনি হচ্ছে কাস্টমারকে ইজিনেস দিতে পারলে, হ্যাবিচুয়েট করাইতে পারলে, কাস্টমার আপনার ছেড়ে সহজে যাবে না। যারা বিজনেস করে, যারা ফ্রন্ট ডেস্কে বসে, ওদের টেক গাই হওয়ার কোনো শখ নাই ভাই, এক্সপেরিমেন্ট করার কোনো শখ নাই। ওদের জীবনে প্রতিদিন নতুন নতুন এক্সপেরিমেন্ট আসতে থাকে নতুন নতুন মানুষের সাথে। ওরা প্রিফার করে না চেঞ্জ করে। অ্যানালগে যেহেতু $1,400-1,500 দিত, এখানে আমাকে যখন আমি 10 টাইমস লোয়ার কস্টে দিচ্ছি, আমাকে এমনিতেই সে কন্ট্যাক্ট দিবে। প্লাস সে যদি ভয়েসমেল রাখতে হতো, বিভিন্ন ইমার্জেন্সি ফিচারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কমপ্লায়েন্সের ব্যাপার আছে, যেটা আপনার হচ্ছে সে অ্যানালগ ফোনে এভাবে মিট করতে পারবে না। অ্যানালগ ফোনে 911-এ ফোন দিলে ফোনটা যাচ্ছে, 8911-এ ফোন দিলে 911-এ রিস্ক করার কথা হচ্ছে না। বিপদের সময় মনে করেন আপনার আততায়ী এক হাতে এরকম ছুরি ধরে রয়েছে, আপনি এক হাতে ফোন টিপতেছেন, নাম্বার তো ভুল হইতেই পারে। পেজিং অপশনের জন্য আলাদা ডিভাইস লাগবে, ভয়েস মেলের জন্য আলাদা ডিভাইস লাগবে। প্রত্যেকটা ডিভাইসের দাম ওই ফোন সিস্টেমের দামের 2 গুণ 3 গুণ। আর আপনাকে যখন আমি সফটওয়্যার বেস সলিউশন দিচ্ছি, সব কিছু আপনি এক জায়গায় পারতেছেন, লোয়ার কস্টে, মোর রিলায়েবিলিটি। যদিও মোর রিলায়েবিলিটি এটা বলি বাজওয়ার্ড, এটা আসলে ঠিক না। আপনি ইন্টারনেট না থাকলে আমার ফোন চলতো না, স্বাভাবিক। অ্যাজ লং অ্যাজ আপনার ইন্টারনেট ঠিক আছে, আমার সিস্টেম ঠিক আছে। অ্যানালগ ফোনে কি ইন্টারনেট লাগে? তাহলে রিলায়েবল কোনটা? অ্যানালগ। কিন্তু কস্টলি কোনটা? জিনিসটা কীরকম, যে বিমানের ব্ল্যাক বক্সের তো কিছু হয় না, তাহলে পুরো বিমানটা ব্ল্যাক বক্সটা কেন বানায় না? কোশ্চেনটা হচ্ছে এইরকম, বুঝতে পারছেন যে কতটুকু পে করতে পারবে আসলে। এই জিনিসগুলা আমরা টোটালি, এই জিনিসটা প্রথমে আমরা কি করতাম, আমরা হচ্ছে থার্ড পার্টি একটা ক্লাউড প্রোভাইডারের কাছ থেকে স্পেস নিতাম, ভিপিএস কিনতাম মেইনলি, ভিপিএস। দেন স্যার হচ্ছে মাইক্রোসফটের সার্টিফাইড, উনি মাইক্রোসফটকে বেশ ভালোবাসেন, আর আমি হচ্ছে উল্টা। আর হচ্ছে মাইক্রোসফটের ওনার বেশ কিছু সার্টিফিকেশনস আছে, স্যারের বেশ কিছু সার্টিফিকেশনস আছে অনেকগুলো। সো উনি অ্যাজিওর প্রিফার করেন। উনি একদিন আমাকে বলেন যে রিফাত কষ্ট বেশি,
কারণ পার ভিপিএস এর একটা নির্দিষ্ট কস্ট আছে মান্থলি, কস্ট তো বেশি। অ্যাজুর একটা বড় সার্ভার কিনে দিই, চেষ্টা করবো। অ্যাজুর তো আমি কিনতাম না, ওটা আমি উইন্ডোজে আমি পলিসি কিছুই বুঝি না। উইন্ডোজে অনেক কিছু আছে, সো না করে ঠিক আছে উইন্ডোজে যদি করতে হয় বিগ বসের শিষ্য বিগ বস কই। সো এটাতে ঠিক আছে স্যার, তাহলে অ্যাজুর সার্ভার না কিনি, এটা হচ্ছে লোকালে যাবে। মানে আমি যখন দেখতাম যে ফোন সুইট লোকাল হচ্ছে একটা অনপ্রেমিস জিনিস দিচ্ছে, আমার কথা হচ্ছে দুনিয়াতে যদি 10 লাখ মানুষ একটা কাজ পাবে, ওই কাজটা আমি করে তোমার পারবো আইটি রিলেটেড। তো ঠিক আছে, গেছি, যাওয়ার পরে কি করছি সুন্দর করে এই যে ভার্চুয়াল বক্স VMware, আমি হচ্ছে ওপেন সোর্স পছন্দ করি ডেফিনেটলি, আই চুজ ওরাকল ভার্চুয়াল বক্স। এবার করে সার্ভার দিয়েছি, সার্ভার করে টেস্টিং করলাম, আধা দিন টেস্টিং করছি, দেখে যে ঠিকঠাক চলে, 3টা প্রপার্টি ডিপ্লয় করে দিয়েছি। রাত যেতে না যেতে 3টা প্রপার্টি ডাউন, ওদের বিজনেস কল ডাউন, মেইন কল ডাউন। ভিতরে ঢুকে দেখি কি গুরু স্ট্যাক নাকি একটা ইরোর দিছে, গুরু ইরোর, যেটা মূলত কি র্যাম ওভারফ্লো করে গেছে। র্যাম ওভারফ্লো করে গেছে কারণ আমি কি লেয়ার 2-তে ভার্চুয়ালাইজ করছি। র্যাম ওভারফ্লো কইরা ওইটা হচ্ছে ইরর খাইছে। তো ঠিক আছে, হ্যাঁ আমি পুরো চালাই দিছি। ওরে স্যারে কইছে যে খরচ কমাইতে হবে, কত খরচ কমাবো? তো এরপরে ডিপ্লয় করে একদম প্রোডাকশনে চলতেছে, মানে প্রপার্টি লাইভ চলতেছে, ওই সময় ডাউন খেয়ে গেছে। ডাউন খাওয়ার পরে তাহলে চিন্তা করলাম যে আমার আগে থেকে ছোটোবেলা থেকে উইন্ডোজের প্রতি খুব আমি বিরক্ত উইন্ডোজের প্রতি। তো আমি চিন্তা করলাম উইন্ডোজ নিব না। আমি কি করলাম, আমি সুন্দর করে লাইট ওয়েট কিন্তু আমাকে কন্ট্রোল প্যানেল দেয় এরকম একটা লিনাক্স ডিস্ট্রো আপ করলাম। না, এটা ওপেন সোর্সে RPM বেসড। আপনারা যদি কেউ জেন্টুর নাম শুনে থাকেন বা ওপেন সোর্সে, মানে আমি বেসিক্যালি ভার্সিটি লাইফ থেকে ডিস্ট্রো হপার বুঝেন, ডিস্ট্রো হপার। আমার ডিস্ট্রো নিয়ে কাজ করতে ভালো লাগে, খেলতে ভালো লাগে। সো যখন ম্যাক টাচ করি নাই তখনও আমি ম্যাক ওএস চালাইছি ভার্চুয়ালাইজ করে। সো ওপেন সোর্সে করলাম, ওপেন সোর্সে মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে, কিন্তু মনের ভিতরে খুঁতখুত করে যে লিনোর ডিজিটাল ওশান ওরা যে সার্ভিস দেয়, ওই সার্ভিস আমরা কেন ইনফ্রাস্ট্রাকচার বানাইতে পারবো? তো ওরা কি দেয় সার্ভিস, এটা নিয়ে ঘাটতে দেন বিভিন্ন স্টেপ পার হয়ে প্রক্সমসে এসে দাঁড়াইছে। নেক্সট টার্গেট ওপেন স্ট্যাক। সার্চ করে দেখেন ওপেন স্ট্যাক জিনিসটা। আপনারা কেউ যদি ওপেন স্ট্যাক পারেন, জিপি থেকে আপনার ব্ল্যাঙ্ক চেক দিয়ে নিয়ে যাবেন। জিপি থেকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে আপনাদেরকে নিয়ে যাবে। আমি পারি না, আমি আপনাদের নিয়ে শিখতে চাই, ডিপ্লয় করতে চাই সামথিং লেভেল আপ। তাইলে তো লস ভাই, এইভাবে শিকার পরে যদি জিপিতে চলে যান তাহলে লস না, হইল না। যে তোমার কি সার্ভিস লাগবে বলো, আমি থার্ড পার্টি আকারে করে দিচ্ছি, অফিসে থেকেই কাজ করবো। সো ওপেন স্ট্যাক এপেক্সটা খুবই রেয়ার স্কিল। সো আপনারা ভার্চুয়ালাইজেশনটা বোঝার জন্য আপনাদের অপারেটিং সিস্টেমটা প্লিজ গো থ্রু করতে